দেখো শুরু করি। তাহলে আমরা আজকে শুরু করব অর্গানিক কম্পাউন্ড নিয়ে। তো আমি প্রথমে বলি যে অর্গানিক কম্পাউন্ড কারা কারা। দেখবে তোমরা ইনঅর্গানিক কম্পাউন্ড তো নাম শুনেইছো, ইনঅর্গানিক। আমরা ইনঅর্গানিক কম্পাউন্ড কাদেরকে বলি? যারা মেনলি বা যাদেরকে আমরা তৈরি করি ইনঅর্গানিক সোর্স থেকে। মনে করো কোনো একটা কম্পাউন্ডকে মিনারেল থেকে প্রিপেয়ার করা হয়েছে, তো এগুলো ইনঅর্গানিক সোর্স। ইনঅর্গানিক সোর্স থেকে যে কম্পাউন্ড গুলোকে প্রিপেয়ার করি সেগুলোকে আমরা বলি ইনঅর্গানিক কম্পাউন্ড। তো একই রকম ভাবে অর্গানিক কম্পাউন্ড হচ্ছে সেই কম্পাউন্ড গুলো যেগুলো লিভিং অর্গানিজম বেসড। আমি লিভিং অর্গানিজম বেসড কথাটা কেন বললাম? মনে করো আমি যদি আমাদের লিভিং অর্গানিজমে থাকে এরকম একটা কম্পাউন্ডের নাম বলি, যেমন ধরো প্রোটিনের কথা যদি বলি, প্রোটিন, তোমরা নামগুলো শুনেছো, প্রোটিন। তারপরে আছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, কার্বোহাইড্রেটস, ফ্যাটস, এগুলো আছে। এগুলো আমাদের শরীরের ভেতরে আছে, প্রোটিন আছে, লিভিং অর্গানিজম প্রোটিন দিয়ে তৈরি, কার্বোহাইড্রেটস, ফ্যাটস এগুলো থাকে। এবং এদের যদি তুমি কম্পোজিশন গুলো দেখো, কম্পোজিশন মানে এদের মধ্যে কোন কোন এলিমেন্টস গুলো আছে, তুমি দেখবে কমন এলিমেন্টস হচ্ছে এদের মধ্যে কার্বন, হাইড্রোজেন, এরা কমন এলিমেন্টস। অক্সিজেনও অলমোস্ট কমন এলিমেন্টস। কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেন থাকে, হ্যালোজেন থাকে, কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেনটা থাকে। তো এই এলিমেন্টস গুলো অর্গানিক কম্পাউন্ডস গুলোর মধ্যে থাকে, মানে আমি বলছি লিভিং অর্গানিজমস গুলোর মধ্যে থাকে। তো সায়েন্টিস্টরা দেখেছে যে বেশিরভাগ অর্গানিক কম্পাউন্ডের তুমি যদি কম্পোজিশন দেখো, তখন দেখা যায় এই কম্পোজিশন গুলো গুলোর সাথে ম্যাচ করে, মানে এদেরও কমন এলিমেন্টস গুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এটসেট্রা। আর এই কম্পোজিশন গুলো যেহেতু লিভিং অর্গানিজমের মধ্যে যে কম্পাউন্ড গুলো থাকে তাদের সাথে মিলে যায়, তাই ওই ধরনের কম্পাউন্ড গুলোকে নাম দেওয়া হয়েছে অর্গানিক কম্পাউন্ড। তার মানে তোমরা এইটুকু জানবে যে অর্গানিক কম্পাউন্ড মেইনলি নামটা কোত্থেকে এসছে, যে লিভিং অর্গানিজম এর সাথে এর কম্পোজিশন গুলো ম্যাচ করে, তাই নাম দেওয়া হয়েছে অর্গানিক কম্পাউন্ড। এবার অর্গানিক কম্পাউন্ড কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডের অনেক পরে আবিষ্কার হয়। তো প্রথম যে আবিষ্কারটা, সেটা একটু মনে রাখতে হবে এই কারণে, এটা নিয়েও প্রশ্ন হতে পারে যে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড কিভাবে প্রিপেয়ার হয়েছে। তো যিনি প্রিপেয়ার করেছিলেন তার নাম হচ্ছে ফ্রেডরিচ ওলার। আমি স্পেলিংটা লিখে দিই, FRIEDRICH, ফ্রেডরিচ ওলার, WOHLER। উনি ফার্স্ট যিনি অর্গানিক কম্পাউন্ড প্রিপেয়ার করেছিলেন। কিভাবে জানো? একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে। সবাই জানে সেই অর্গানিক কম্পাউন্ডটা ছিল ইউরিয়া। ইউরিয়া উনি প্রথম প্রিপেয়ার করেছিলেন। কিভাবে প্রিপেয়ার করেছিলেন? উনি করেছিলেন কি, অ্যামোনিয়াম সালফেট নিয়েছিলেন। তোমরা অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা জানো, NH4 2SO4। এর সাথে দেয়া হয়েছিল পটাশিয়াম সায়ানাইড, KCNO, সায়ানেট কিন্তু পটাশিয়াম সায়ানাইড। এদেরকে কম্বাইন করে ওরা পেয়েছিল পটাশিয়াম সালফেট, K2SO4, প্লাস পেয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট। দেখো ফর্মুলাটা কি, NH4, এটা যেমন ছিল পটাশিয়াম সায়ানেট, এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO। সেই অ্যামোনিয়াম সায়ানেটকে হিট করার সঙ্গে সঙ্গে এটা কনভার্ট হয়ে গেছে ইনটু ইউরিয়া। ইউরিয়া ফর্মুলাটা কি, NH2CO NH2। তো এটা হচ্ছে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ডের প্রিপারেশন। তাহলে এটা লিখে নাও যে অর্গানিক কম্পাউন্ড ইউরিয়া প্রিপেয়ার করা হয়েছে বাই হিটিং অ্যামোনিয়াম সায়ানেট, এটা ফার্স্ট প্রিপারেশন। আচ্ছা, এবার তো আরো কিছু ইতিহাস থাকতে পারে, সেই ইতিহাসগুলো তোমরা নিজেরা পড়বে, ওগুলো নিয়ে বিশেষ আলোচনা করব না। আচ্ছা, এবার চলে যাই অর্গানিক কম্পাউন্ডকে আমরা কিভাবে পড়বো। এর অনেক ক্লাসিফিকেশন আছে। আমি জেনারেল একটা ক্লাসিফিকেশন দেখাই যে অর্গানিক কম্পাউন্ড গুলোকে আমরা কিভাবে ভাগ করি। তোমরা কিন্তু আজকের ক্লাসে পুরো হ্যান্ড আউট রাখবে, যে পরপর পরপর কি বলছি তার একটা হ্যান্ড আউট থাকবে। তাহলে প্রথম পয়েন্টটা যেটা বললাম যে অর্গানিক কম্পাউন্ডরা কারা হয়, তাদের কম্পোজিশন কি কি হয়, এবং অর্গানিক কম্পাউন্ডের প্রথম প্রিপারেশনটা কি, এটা তোমাদের ফার্স্ট পড়তে বললাম। সেকেন্ড হচ্ছে ক্লাসিফিকেশন। কিরকম ক্লাসিফিকেশন দেখো, রেখা বলছে দেখতে পাচ্ছে না। আমার বোর্ড দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ও তো কোথাও কোথাও প্রবলেম হচ্ছে একটু। চলো, ক্লাসিফিকেশন কি, তোমরা প্রথমে এইভাবে লেখো, এখানে লেখো অর্গানিক কম্পাউন্ড, এখানে লেখো অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করব, দুটো ভাগে। কিভাবে? একটাকে বলে হচ্ছে
ওপেন চেইন, এইভাবে কথাগুলো লিখে রাখবে। একটাকে বলে ওপেন চেইন, বা এটারই একটা নাম আছে, বলা হয় অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। তো ছাত্রদের এই নামটাতে খুব প্রবলেম, ওরা বুঝতে পারে না অ্যালিফ্যাটিক কি, অ্যালিফ্যাটিক কি। তো অ্যালিফ্যাটিক কাদেরকে বলছি? যত ওপেন চেইন কম্পাউন্ডস থাকবে, যত ওপেন চেইন কম্পাউন্ডস থাকবে সবগুলো কম্পাউন্ডকে বলবো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। তাহলে অ্যালিফ্যাটিক মানেই মাথায় ঢোকাও ওপেন চেইন। আরেকটা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে সাইক্লিক। তার মানে আমরা বেসিক্যালি অর্গানিক কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করলাম। আদিত্য অ্যারোমেটিক পরে আসছি, হ্যাঁ অ্যারোমেটিক কি ওগুলো পরে আসবো। তাহলে আপাতত দুটো ভাগ, একটা ওপেন চেইন আর একটা সাইক্লিক কম্পাউন্ড। ওপেন চেইনকে বলছি অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, আর সাইক্লিক তো আলাদা। এবার এই যে সাইক্লিক দেখছো, এই সাইক্লিককে আবার দুটো ভাগে ভাগ করা যায়, খুব ইম্পর্টেন্ট। ওকে, সাইক্লিককে কি বলছি? দুটো ভাগে। পরে তোমাদের কাছ থেকে জানতে চাইবো সামারিটা কি। সাইক্লিককে যে দুটো ভাগে ভাগ করা যায়, তাদের মধ্যে একটাকে বলে হচ্ছে হোমোসাইক্লিক। আমি নামটার গুরুত্ব বোঝাবো। একটাকে বলে হোমোসাইক্লিক, আরেকটাকে বলে হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক, আচ্ছা কোনটাকে হোমো কোনটাকে হেটেরো সেটা বলি। মনে করো আমার কার্বন 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 এরকম কার্বন মিলে একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়েছে। তোমাদের এইটুকু জানা আছে যে ওপেন চেন কখন হয়, সাইক্লিক কখন হয়। ওপেন চেন মানে হচ্ছে, ধরা যাক আমি 5টা কার্বন লিখলাম, পরপর পরপর লিখে গেলাম। আমার প্রথম কার্বন এবং লাস্ট কার্বন এদের মধ্যে কোনো রকম লিঙ্কেজ নেই, তখন এটা ওপেন চেন কম্পাউন্ডের দলে পড়বে। আর যদি দেখা যায় না প্রথম চেন, প্রথম অ্যাটম, শেষ অ্যাটম এদের মধ্যেও বন্ড আছে, যেমনটা এক্ষেত্রে দেখালাম, এই ধরনের কম্পাউন্ডকে বলবো সাইক্লিক। এবার সাইক্লিকের মধ্যে হোমোসাইক্লিক কাকে বলে? যদি দেখা যায় যে চেনের সমস্ত অ্যাটমই কার্বন, কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম নেই, তখনই তাকে বলা হবে হোমোসাইক্লিক। এখানে একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড মানে তার কনস্ট্রাকশন কিন্তু মেইনলি হবে কার্বন দিয়ে, কিছু কিছু কার্বন দিয়ে, তার সাথে থাকবে হাইড্রোজেন, কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন থাকে, কিছু কিছু ক্ষেত্রে আদার্স কিছু কিছু এলিমেন্টস থাকে, কিন্তু মেইনলি অর্গানিক কম্পাউন্ডস বলতে আমরা কার্বন এবং হাইড্রোজেনকেই বুঝবো। এটা মাথায় রাখবে, এটা ম্যান্ডেটরি, কিন্তু কার্বন এবং হাইড্রোজেন ম্যান্ডেটরি। তাহলে হোমোসাইক্লিক কাদেরকে বললাম? যেখানে সমস্ত সাইকেলের সমস্ত মেম্বাররাই কার্বন, তারা হোমোসাইক্লিক। এবার হেটেরোসাইক্লিক কারা? হেটেরোসাইক্লিক হচ্ছে যদি কোনো কারণে ধরা যাক এখানকার সমস্ত অ্যাটমগুলো কার্বন ছিল, তো একটা অ্যাটমকে কার্বনের জায়গায় আমি অক্সিজেন করে দিলাম, তখন কিন্তু তুমি বলতে পারবে না এ হোমোসাইক্লিক, তখন একে বলতে হবে হেটেরোসাইক্লিক। তাহলে হোমোসাইক্লিক হেটেরোসাইক্লিক কি জিনিস? যখন সমস্ত অ্যাটমিক কার্বন তখন হোমোসাইক্লিক, যখন সমস্ত অ্যাটম কার্বন নয়, কার্বনের জায়গায় অন্য কোনো অ্যাটম আছে, সে অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ইভেন হ্যালোজেন হতে পারে, তখন সেই এলিমেন্ট গুলোকে আমরা বলবো হেটেরোসাইক্লিক। তাহলে হোমোসাইক্লিক হেটেরোসাইক্লিক তোমাদের ক্লিয়ার হলো। এইবার হোমোসাইক্লিক যে আছে, হোমোসাইক্লিককেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। না, হোমোসাইক্লিককে আবার দুটো ভাগে ভাগ করো। ভাগ করে একটাকে লেখো, ইন্দ্রাজ বলছে হোমোসাইক্লিক কি কার্বন ছাড়া কিছু থাকবে না? না, মেইনলি কার্বন থাকবে হোমোসাইক্লিকে, মেইনলি কার্বন থাকবে। এবার হোমোসাইক্লিকের আরেকটা ক্লাসিফিকেশন কি? একটাকে বলছে, লিখে নাও, একটাকে বলছে অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, আরেকটাকে বলছে অ্যারোমেটিক কম্পাউন্ড। কোনটা অ্যালিসাইক্লিক কোনটা অ্যারোমেটিক আমি আসছি এক এক করে। অ্যালিসাইক্লিক মানে হচ্ছে যেখানে ধরা যাক আমি এইরকম একটা জিনিস আঁকলাম, একটা মানে স্কোয়ার আঁকলাম, পরে তোমাদের আমি শেখাবো, আমি এটাকে বলবো ওই কি বলে বন্ড লাইন স্ট্রাকচার, পরে দেখাচ্ছি। যে এই যে আমি একটা স্কোয়ার ড্র করলাম, এটাকে আমরা এখানে স্কোয়ার ভাববো না, এখানে কি ভাববো? এই যে টার্মিনাল পজিশন, এখানে মনে মনে ভাবো কার্বন আছে, তার সাথে দুটো হাইড্রোজেন আছে, কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, এগুলো তোমরা জানো। এটাকে বলা হয় সাইক্লোবিউটেন, আমি ইউপ্যাক নাম তো পরে আসবই। তো এই কম্পাউন্ডটাকে বলা হবে অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক কেন, অ্যারোমেটিক কেন না, সেটা আস্তে আস্তে আসবো। অ্যারোমেটিক নিয়ে তো আমাদের আলাদা ক্লাস হবে, সেখানে বোঝাবো। যদি তোমরা দেখো যে কম্পাউন্ডের মধ্যে কোথাও কোনো আনস্যাচুরেশন নেই, আনস্যাচুরেশন মানে কার্বন কার্বন ডাবল বন্ড নেই, কার্বন কার্বন ট্রিপল বন্ড নেই, এরকম কিচ্ছু নেই, সমস্ত কার্বনরা সিঙ্গেল সিঙ্গেল বন্ডেড, তখন এই কম্পাউন্ড গুলোকে বলা হয় অ্যালিসাইক্লিক। যেমন আরেকটা উদাহরণ দিই,
ধরা যাক আমি এরকম একটা 5 মেম্বার রিং ড্র করলাম। 5 মেম্বার রিং মানে কার্বন কটা আছে ধরে নাও 5টা, তার সাথে হাইড্রোজেন যে কটা থাকার থাকবে, এর নাম কিন্তু তখন দেব সাইক্লোপেন্টেন, এও অ্যালিসাইক্লিক। ইভেন ধরা যাক আমি একটা 6 মেম্বার রিং এঁকেছি, তাহলে কেউ বলতে পারবে এই 6 মেম্বার রিং এ কার্বন তো 6টা আছে, তাহলে এর নাম কি হওয়া উচিত? আমি যেমন এটাকে সাইক্লো জন্যে, রিং জন্যে সাইক্লো কথাটা সাইক্লোহেক্সেন। বলেছি, এর নাম হবে সাইক্লোহেক্সেন। 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 কারেক্ট, এর নাম সাইক্লোহেক্সেন। এবার এই সাইক্লোহেক্সেনও কিন্তু অ্যালিসাইক্লিকের দলে পড়বে। নেসেসারি না যে শুধু সাইক্লোহেক্সেন। ধরা যাক সাইক্লোহেক্সেনের ওপরে আমি একটা OH গ্রুপ জুড়ে দিয়েছি, পরে শেখাবো OH হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কি ডিটেলসে তো বলবোই, এটাকেও কিন্তু আমরা অ্যালিসাইক্লিকই বলবো। তার মানে নেসেসারি না যে শুধুমাত্র অ্যালকেন হতে হয়, মানে কার্বন কার্বন থাকতে হয়, অন্য কিছু থাকা যায় না। এটা একটা অ্যালকোহল, বাট বাট অ্যালিসাইক্লিক, কারণ রিংটার দিকে তাকাও, রিংটার মধ্যে কোনো পাই বন্ড নেই, কোনো আনস্যাচুরেশন নেই, তাই এটা অ্যালিসাইক্লিক। ক্লিয়ার হলো কথাটা? যে কোনো রকম সাবস্টিটিউশন থাকতেই পারে, মনে করো এই জায়গাতে একটা CH3 জুড়ে দিলাম, স্টিল অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। তার মানে এরকম একটা রিং যদি থাকে, আনস্যাচুরেটেড রিং মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই, দেন দ্য কম্পাউন্ডস আর কল্ড অ্যালিসাইক্লিক। এবার অ্যারোমেটিক কাকে বলে? এই অ্যারোমেটিক কাকে বলে এটা আপাতত বলতে গেলে অনেক কথা বলতে হবে, অ্যারোমেটিকের আলাদা ক্লাস হবে। আপাতত তোমরা মাথায় রাখবে, যদি দেখো কম্পাউন্ডের মধ্যে এইরকম বেনজিন রিং থাকে, আপাতত আমি বেনজিন রিং দিয়েই কথাটা বললাম, তবে নেসেসারি না যে বেনজিন রিং এ থাকতে হবে, অন্য কিছু থাকলেও অ্যারোমেটিক হতে পারে, সেটা পরে শিখবো। আপাতত যদি এরকম বেনজিন রিং দেখো, তখন বুঝবে কম্পাউন্ডটা অ্যারোমেটিক। নেসেসারি না যে একটাই বেনজিন রিং থাকবে, এমন হতেই পারে মনে করো পরপর দুটো বেনজিন রিং এরকম জুড়ে দেয়া আছে, এই কম্পাউন্ডটাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড। তন্ময় বলছে বেনজিনয়েড, নন বেনজিনয়েড, আসছি, সব আসবো আস্তে আস্তে। তাহলে এখানে যে অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো লিখেছি, আমরা তো অ্যাকচুয়ালি অ্যারোমেটিক নিয়ে এখন আলোচনা করছি না, ওই জন্য আমি বেনজিনয়েড কি নন বেনজিনয়েড কি অত ডিটেলসে যাচ্ছি না। আপাতত শুধু এইটুকু মনে রাখতে বলছি যে একটা বেনজিন রিং থাকলেই তাকে আমরা অ্যারোমেটিক বলছি আপাতত। তাহলে যেটা হোমোসাইক্লিক, গৌরব কি বলছে অ্যালকেনস আর হ্যাভিং সিঙ্গেল বন্ড, তাহলে স্যাচুরেটেড, বুঝলাম না পুরো কোশ্চেনটা পড়ি, তাহলে ওরা স্যাচুরেটেড না? হ্যাঁ, অ্যালকেনসরা স্যাচুরেটেড, কারণ সবগুলো সিঙ্গেল বন্ড থাকলে স্যাচুরেটেড বলে ওদেরকে। স্যার তাহলে এখানে অ্যালিসাইক্লিকের তাহলে স্যার ওটা স্যাচুরেটেড হবে না আনস্যাচুরেটেড হবে? অবশ্যই স্যাচুরেটেড হবে, ও ওই অ্যালিসাইক্লিক জন্য তো ওই বললাম জন্যই স্যাচুরেটেড। বললাম, তুমি আনস্যাচুরেটেড বলেছিলে প্রথমে প্রথমে, ওই জন্যই কনফিউশনটা ও হয়েছিল। না না না, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড না, মানে আনস্যাচুরেশন নেই, এটা স্যাচুরেটেড। আচ্ছা, তাহলে হোমোসাইক্লিকের কটা ভাগ? দুটো ভাগ, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর এটা হচ্ছে অ্যারোমেটিক। সুবর্তী বলছে অ্যারোমেটিকে কি স্মেল থাকবে? জেনারেলি থাকে, তবে নেসেসারি কন্ডিশন না যে স্মেল থাকলেই অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিকে আলাদা কন্ডিশন আছে, ওগুলো পরে শিখবো। অ্যারোমেটিক হওয়ার জন্য 6টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, ওগুলো পরে, এখন নয়। স্যার এবার চলে যাও হেটেরোসাইক্লিকে চলে যাও। হ্যাঁ বলো, কে কি বলছো? স্যার বলছিলাম যে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক গুলো এখনো পর্যন্ত বললে সেগুলো আরেকবার ব্রিফ আউট করতে পারবে? আপাতত আমি শুধু এইটুকুই বলেছি, আমি কোনো কন্ডিশন এখন অব্দি বলিনি। আমি বলেছি অ্যালিসাইক্লিক মানে তোমরা ধরে নেবে যে সাইক্লিক রিং তো হতেই হবে, সেখানে কোনো আনস্যাচুরেশন থাকবে না, কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, তবে সাবস্টিটিউশন থাকতেই পারে, OH থাকতেই পারে, CH3 থাকতে পারে, আদার্স কোনো হ্যালোজেনও থাকতে পারে, ওরাই হচ্ছে অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক কি? আপাতত এইটুকুই বলেছি যে বেনজিন রিং থাকবে একটা, বেনজিন রিং থাকলে অ্যারোমেটিক আপাতত। এবার চলে যাও হেটেরোসাইক্লিকে। হেটেরোসাইক্লিক মানে হচ্ছে যে যেটা বলেছিলাম যে মেম্বারশিপকে, মেম্বারশিপের মধ্যে সবাই কার্বন নেই, তার জায়গায় অন্য কিছু আছে। হেটেরোসাইক্লিককেও দুটো ভাগে ভাগ করা হয়, বুঝলে? হেটেরোসাইক্লিককেও লিখে নাও, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেটেরোসাইক্লিকের মধ্যেও পড়বে অ্যারোমেটিক, কথাটা লিখে নাও এইভাবে, হেটেরোসাইক্লিকের মধ্যেও পড়বে অ্যারোমেটিক, আবার হেটেরোসাইক্লিকের মধ্যেও পড়বে অ্যালিসাইক্লিক। তার মানে সেম হোমোসাইক্লিকের যেমন ক্লাসিফিকেশন, হেটেরোসাইক্লিকেরও সেম ক্লাসিফিকেশন। উদাহরণ দিলে পরিষ্কার হবে, দেখাচ্ছি একটা উদাহরণ। মনে করা যাক এরকম একটা কম্পাউন্ড আছে, এরকম একটা 5 মেম্বার রিং আছে। চলো 5 মেম্বার রিং লিখলাম, এর নাম তোমরা কি বলবে? একটা 5 মেম্বার রিং লিখলাম, আর একটা আমি 6 মেম্বার রিং লিখলাম। এগুলো হচ্ছে হোমোসাইক্লিক, প্লাস হোমোসাইক্লিকের মধ্যে এরা অ্যালিসাইক্লিক, কারেক্ট? এইবার এবার প্রথমটা নাম হচ্ছে সাইক্লোপেন্টেন, দ্বিতীয়টার নাম সাইক্লোহেক্সেন। এরা কিন্তু হোমোসাইক্লিক, অথচ আমি যেই এই জায়গায় একটা কার্বনের জায়গায় অক্সিজেন করে দেব, তখন এর নাম কিন্তু, এর একটা বিশেষ নাম আছে, একে বলে টেট্রাহাইড্রোফিউরান। সংক্ষেপে আমরা বলি ওকে THF। ফুল ফর্মটা কি?
পরে এগুলো শিখবো আমরা, অর্গানিকের রিএজেন্ট হিসেবে এদেরকে আমরা ব্যবহার করি। টেট্রাহাইড্রোফিউরান, সংক্ষেপে টিএইচএফ। এবার দেখো এই কম্পাউন্ডকে কিন্তু আর হোমোসাইক্লিক বলা যাবে না, মাঝখানে অক্সিজেন দিয়ে দিয়েছি, এর নাম হেট্রোসাইক্লিক। হেট্রোসাইক্লিকের মধ্যে একে আমরা অ্যালিসাইক্লিকের দলে ফেলবো, কারণ এটা অ্যারোমেটিক নয়। সিমিলারলি এটা সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোহেক্সেন, এর মধ্যে আমি যদি নাইট্রোজেন দিয়ে দিই তাহলে এর একটা বিশেষ নাম হয়, একে বলে পাইপিরিডিন। এর নাম হচ্ছে পাই, এগুলো পরে কিন্তু শিখবে, অত ভয় নেই যে এত তো নাম জানবো কি করে। এর নাম পাইপিরিডিন, এটাও হেট্রোসাইক্লিক এবং এটাকেও আমরা অ্যালিসাইক্লিকের দলে ফেলবো। কথাটা বোঝা গেল? মানে আমি হেট্রোসাইক্লিকের মধ্যে অ্যালিসাইক্লিক কাদেরকে বলছি। আবার মনে করা যাক এই কম্পাউন্ডটা, চলো এই কম্পাউন্ডটাকে কি বলছি আমরা? বেনজিন। এটা অ্যারোমেটিক কম্পাউন্ড এবং এটা হোমোসাইক্লিকের মধ্যে পড়বে, হোমোসাইক্লিকের মধ্যে এটা অ্যারোমেটিক। অথচ আমি যেই মাত্র এই কার্বনটা জায়গায় একটা নাইট্রোজেন জুড়ে দেব তখন এটা কিন্তু আর হোমোসাইক্লিক রইল না, এটা হেট্রোসাইক্লিক। এর নাম পিরিডিন, এর নাম পিরিডিন। এটা হেট্রোসাইক্লিকের মধ্যে অ্যারোমেটিক। তোমরা কি কথাগুলো বুঝতে পারলে? যে আমরা তাহলে অর্গানিক কম্পাউন্ডকে মোটামুটি ভাবে, নো নো নো, নাইট্রোবেনজিন না, নাইট্রোবেনজিন আলাদা। নাইট্রোবেনজিন হচ্ছে বেনজিন রিং এর উপরে NO2 গ্রুপ থাকবে, ওটা আলাদা জিনিস, এটার নাম পিরিডিন। তাহলে সামারিটা কি? অর্গানিক কম্পাউন্ডকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি, একটা ওপেন চেইন আর একটা হচ্ছে সাইক্লিক। ওপেন চেইনটাকে বলে দিচ্ছি অ্যালিফ্যাটিক, আর যেটা সাইক্লিক, সাইক্লিকের মধ্যে আবার অনেক ক্লাসিফিকেশন। সাইক্লিকের মধ্যে হোমোসাইক্লিক, হেট্রোসাইক্লিক, হোমোসাইক্লিকের মধ্যে আবার অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক, হেট্রোসাইক্লিকের মধ্যে আবার অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। এই হচ্ছে আমার জেনারেল ক্লাসিফিকেশন। বোঝা গেলে বলো, এবার আমি এটাকে মুছে দেবো। সবাই ক্লিয়ার হয়েছে সবার? ওকে, এখন আমরা অর্গানিক কম্পাউন্ডের একটা বেসিক স্ট্রাকচারে চলে যাই। এগুলো হচ্ছে সব বেসিক আইডিয়া, এই বেসিক আইডিয়া গুলো হলে তোমরা বুঝতে পারবে সহজে। আচ্ছা, বেসিক স্ট্রাকচার কি? আমি যদি অর্গানিক কম্পাউন্ডকে স্যাচুরেটেড বলি, আমরা অর্গানিক কম্পাউন্ড দেখব যে স্যাচুরেটেড থাকতে পারে বা আনস্যাচুরেটেড থাকতে পারে। আচ্ছা, স্যাচুরেটেড কারা, দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরা যাক সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে মিথেন। মিথেন একটা স্যাচুরেটেড, কারণ এখানে কোনো পাই বন্ডের ব্যাপার থাকে না। তোমরা তো সিগমা বন্ড পাই বন্ডের তৈরি হওয়ার গল্পটা জানোই, ওগুলো নিয়ে আমি ডিটেলসে বলবো না। এখানে শুধু একটা কথাই বলি, এই যে মিথেনকে আমরা স্যাচুরেটেড বললাম, এই মিথেনে কার্বন কোন হাইব্রিডাইজেশনে থাকে জানো? মিথেনে কার্বন কোন হাইব্রিডাইজেশনে আছে? সবাই জানে, এটা আমি আর রিপিট করি না। হ্যাঁ, কার্বন আছে sp3 হাইব্রিডাইজেশনে। আর তোমরা এটাও জানো sp3 হাইব্রিডাইজেশন হলে তাদের স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। তাহলে মিথেনের স্ট্রাকচার যদি ড্র করি, এই হলো তোমার মিথেনের স্ট্রাকচার, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজেশনে থাকে। এবার মিথেনের পরে আমি যদি ওর নেক্সট কম্পাউন্ডে যাই, যাকে আমরা ইথেন বলি, ইথেনের ফর্মুলা কিন্তু এরকমটা CH3CH3। পরে আমরা নাম আস্তে আস্তে বলে দেবো। রিতায়ন বলছে যে মিথেনের স্ট্রাকচার টেট্রাহেড্রাল, ঠিক। এবার ইথেনে দেখো, ইথেনে যদি তুমি স্ট্রাকচার ড্র করো দেখবে এই কার্বন এবং এই কার্বন, এই দুজনই কিন্তু sp3 হাইব্রিডাইজ। স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা হয় এরকম ভাবে দেখতে, এই যে কার্বন, এই এইদিকে তিনটে হাইড্রোজেন, এইদিকে কার্বন, এইদিকে তিনটে হাইড্রোজেন। এই স্ট্রাকচারেরও কার্বন কার্বন দুজনই sp3 তে থাকে। তো তোমরা লক্ষ্য করে দেখবে যত রকমের স্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে, মানে কার্বন সংখ্যা যত বেশি থাক, মনে করো আমি যদি এরকম ভাবে সাপোজ বিউটেন লিখতাম, বিউটেনের ফর্মুলা কি হয়? C4H12 হয়, এটা বিউটেনের ফর্মুলা হয়। চারটা কার্বন আছে, তো পরে বলবো যে বিউটেন নামটা কেন এসছে। এরও যদি তুমি স্ট্রাকচার দেখো, পরপর চারটা কার্বন এরকম ভাবে জুড়ে দাও, চারটা কার্বন প্রত্যেকের সাথে 3 2 2 3 করে হাইড্রোজেন থাকে। এখানেও প্রত্যেকটা কার্বন কিন্তু sp3 হাইব্রিডাইজেশনে আছে। তাহলে আমি সামারি করি। সামারি মানে আমার এখানে যে পয়েন্টটাকে হাইলাইট করছি আমি, সেটা হচ্ছে স্যাচুরেটেড যত হাইড্রোকার্বন আছে, যেখানে কার্বন শুধুমাত্র, লিখে নাও কথাটা, কার্বন শুধুমাত্র সিঙ্গেল বন্ডেড থাকবে অন্য কোনো অ্যাটমের সাথে। সমস্ত কার্বন যারা সিঙ্গলি বন্ডেড তারা সবাই অলওয়েজ sp3 হাইব্রিডাইজেশনে থাকবে। পয়েন্টটা নোট করো, একটু পরে এর উপরে তোমাদের আমি প্রবলেম করতে দেবো। তাহলে আমি কি বললাম কথাটা? যে কার্বনরা যেখানে সিঙ্গলি বন্ডেড সেখানে সমস্ত কার্বন sp3 হাইব্রিডাইজেশনে থাকবে। তার মানে যত স্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে সবাই sp3 তে আছে। তোমরা এবার আমাকে উত্তর করো। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ 10 ঠিক। এবার তোমরা আমাকে উত্তর করো যে আমি যদি অ্যাসাইক্লিক কম্পাউন্ড বলি, অ্যালিসাইক্লিক বলি, সাপোজ এই কম্পাউন্ডটা বললাম, এখানেও তো আমার প্রত্যেকটা কার্বন আছে
তোমরা বলতে পারবে এই প্রত্যেকটা কার্বন কোন হাইব্রিডাইজেশনে আছে, এখানকার প্রত্যেকটা কার্বন? হ্যাঁ, অনিমেষ উত্তর লিখেছে এখানকারও প্রত্যেকটা কার্বন না sp2 নয় স্বরাজ, যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ডেড স্যার sp3। এখানেও বলতে হবে sp3। কারেক্ট। sp3 বোঝার খুব সহজ উপায়, নো পাই বন্ড মিন্স sp3, মানে সমস্ত বন্ড সিঙ্গেল বন্ডেড না, sp3 অলওয়েজ sp3। ইভেন মনে করা যাক আমি এরকম একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড লিখলাম, এখানেও যদি তুমি প্রত্যেকটা অ্যাটমকে দেখো, ইভেন নাইট্রোজেন এরাও সবাই sp3 হাইব্রিডাইজেশনে আছে। এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হলো? স্যার আমি তারপর আসছি, প্রবলেম দেবো। হ্যাঁ বলো। বললাম যে এটা কি শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে নাকি অন্যান্য সব পরমাণুর ক্ষেত্রে? না না, সিঙ্গলি বন্ডেড মানেই ওরা sp3 তে আছে। তবে হ্যাঁ, সব আচ্ছা অ্যাটম কিন্তু এটা মানে ফলো করবে না। সব অ্যাটম এটা ফলো করবে না, সেটা আমরা আসছি আস্তে আস্তে। আপাতত আমরা অর্গানিক কম্পাউন্ড দেখছি, তো অর্গানিকে তুমি সিঙ্গলি বন্ডেড যাদেরকেই পাবে তারা sp3 তেই আছে, আচ্ছা আচ্ছা ব্যতিক্রম হবেই না, প্রশ্নই নেই ব্যতিক্রম হওয়ার। হয়েছে, অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, কিন্তু অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে তো আপাতত ব্যতিক্রম নেই। তো সিঙ্গেল বন্ডেড দেখলেই তোমরা বুঝবে sp3 তে আছে। ওকে, আচ্ছা এবার আমি আনস্যাচুরেটেডে যাই। তো আনস্যাচুরেটেড কম্পাউন্ড কোনগুলোকে বলি? যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ওকে, তারা আনস্যাচুরেটেড। কিভাবে তৈরি হয় আমি একটা উদাহরণ তোমাদের দিয়ে দেখাই। মনে করো কার্বনের কনফিগারেশন আমরা জানতাম ভ্যালেন্স শেল 2s2 2p2। আমি যদি ব্লক ডায়াগ্রাম করে লিখি, 2s এ দুটো ইলেকট্রন আছে আর 2p তে তোমার দুটো ইলেকট্রন আছে। কার্বন বন্ড ফর্মেশনের সময় কি করে? এটা তো কার্বনের গ্রাউন্ড স্টেট, কার্বন ইলেকট্রনকে এক্সাইট করে, তোমরা জানো এটা, এটা আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছিলাম। ইলেকট্রন এক্সাইট করলে কি হয়? এখানকার একটা ইলেকট্রন এখানে চলে যায়। তাহলে এই হচ্ছে এখানকার একটা ইলেকট্রনকে চলো নিয়ে চলে যাই ওখানে। তাহলে 1 2 3। এবার লক্ষ্য করো, কার্বন যদি sp2 হাইব্রিডাইজেশনে যায় তার মানেটা কি? একটা s কে নিয়েছে, দুটো p কে নিয়েছে, নিয়ে হয়েছে sp2। এরপরে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কিন্তু pz অরবিটালে রয়ে যায়। তার মানে আমি এই কার্বনের sp2 অরবিটাল তিনটে, তাহলে এই একটা sp2, এই একটা sp2, এই একটা sp2, এরা দিয়ে এরা সিগমা বন্ড তৈরি করে। তার মানে এটা দিয়ে সিগমা তৈরি করছে, সিগমা করছে, সিগমা করছে। আর এই যে পিজেড অরবিটালে ইলেকট্রনটা রয়ে যায় আনহাইব্রিডাইজড, এই আনহাইব্রিডাইজড অরবিটাল দিয়ে ওরা কিন্তু পাই বন্ড ফর্ম করে। তার মানে লজিকটা কি? লজিকটা হচ্ছে, যদি উল্টো করে বলছি কিন্তু এবার, যদি তোমরা দেখো যে কোনো একটা কার্বন একটা পাই বন্ড করেছে, সাপোজ আমি এই উদাহরণটা দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তাকিয়ে দেখো। এই যে কম্পাউন্ডটা লিখলাম, এই কম্পাউন্ডে এই কার্বনের দিকে তাকাও। তোমরা সবাই জানো এই যে দুটো বন্ড হয়, দুটো বন্ডের মধ্যে ডেফিনেটলি একটা বন্ড সিগমা হয়, ডেফিনেটলি একটা বন্ড পাই হয়। কার্বন যেহেতু একটা পাই বন্ড করেছে, তোমরা বুঝে নাও একটা পাই বন্ড করতে গেলে বাকিদেরকে নিয়ে হাইব্রিডাইজেশন করতে হয়, অর্থাৎ অবশ্যই হাইব্রিডাইজেশন ওকে হতে হবে sp2। তার মানে কথাটাকে আমি এখানে উল্টো করেই দেখবো। কি উল্টো করে দেখবো? যে কোনো কার্বন যদি একটাই পাই বন্ড বানায়, সেই কার্বনকে তুমি চোখ বন্ধ করে sp2 লিখতে পারো, কোনো ব্যতিক্রম হবে না। ক্লিয়ার হলো পয়েন্টটা? এবার যদি দেখা যায় যে কার্বনটা দুটো পাই বানিয়েছে, ভাবো দুটো পাই করতে গেলে কি হয়? আবার তুমি এই ডায়াগ্রামটার দিকে তাকাও, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখো, ধরা যাক কার্বনের যে 4টা ইলেকট্রন আছে তাদের মধ্যে ওরা এই দুটোকে ইউজ করে পাই করছে, তাহলে বাকিটাকে নিয়ে হাইব্রিডাইজেশন না, তাহলে বাকিটাকে নিয়ে মানে এইটুকুকে নিয়ে, তখন কিন্তু হাইব্রিডাইজেশন বলতে হবে sp। তাহলে সামারি করে দিচ্ছি, সামারিটা কি তাকাও। সামারিটা, কার্বন ডাবল বন্ড করেছে, তার মানে কার্বন একটাই পাই বন্ড করেছে, এই কার্বনকেও বলে দেবো sp2, এই কার্বনকেও বলে দেবো sp2। যদি এরকমটা হতো যে না কার্বন না ট্রিপল বন্ড করেছে, তাহলে ট্রিপল বন্ড করা মানে তোমরা জানো যে একটাই সিগমা হয়, এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা হয় আর বাকি দুটো হয় পাই। অর্থাৎ কার্বন এখানে কটা পাই করেছে? দুটো পাই করেছে। চোখ বন্ধ করে এই কার্বনকে sp বলবো, এই কার্বনকেও sp বলবো। তাহলে ট্রিপল বন্ড মানেই sp। নেসেসারি না, মনে করো আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। সাপোজ এইরকমের একটা কম্পাউন্ড আছে, পরে শেখাবো এই কম্পাউন্ড গুলোকে বলি আমরা অ্যালিন। অ্যালিন আছে, কিউমিলিনস আছে। অর্গানিক কেমিস্ট্রি তো সুপার, যত যাবে দেখবে তোমরা অর্গানিক কেমিস্ট্রিকে কতটা ভালোবাসবে, মানে দারুণ অর্গানিক কেমিস্ট্রি। সাপোজ এই কম্পাউন্ডটাতে আসি, আমি মাঝখানে কার্বনটাতে আসি।
তুমি লক্ষ্য করে দেখো মাঝখানের কার্বনটা কিন্তু ট্রিপল বন্ড করেনি, তাই না? কোথাও ট্রিপল বন্ড নেই। এইদিকেও ডাবল বন্ড করেছে, এইদিকেও ডাবল বন্ড করেছে। তোমরা কিন্তু ওকে sp2 বলবে না। না, আমি এটাই বলতে চাইছিলাম, sp2 বলবে না। কেন না? আমরা টোটাল পাই বন্ড কাউন্ট করব। তুমি দেখো এইদিকেও তো ওকে একটা পাই করতে হয়েছে, এইদিকেও একটা পাই করতে হয়েছে, তাহলে ওকে মোট কটা পাই করতে হয়েছে? দুটো পাই করতে হয়েছে। আর আমরা জানি দুটো পাই করলে বাকি দুটোকে নিয়ে হাইব্রিডাইজেশন, অর্থাৎ এই কার্বনটাও sp হাইব্রিডাইজেশনে আছে। উত্তর সবাই লিখে দিয়েছে, তিতলি লিখেছে, তথাগত, রিতায়ন, গৌরব, সম্প্রীতি, সবাই ঠিক লিখেছে। এ কিন্তু sp। ছাত্ররা এই জায়গাতে ভুল করে বসে, আমি ভুলটা হাইলাইট করছি এই কারণে তোমরা যাতে ভুলটা না করো। তাহলে এই মাঝখানে কার্বনকে কিন্তু কোনোভাবে আমরা sp2 বলবো না, sp বলবো। কেন? পাই তো করেছে দুটো। এবার তোমাদেরকে ছোট্ট ছোট্ট আমি 3-4টা প্রবলেম দেব। অর্গানিকে আমি যেটা প্ল্যান করেছি কি জানো? অর্গানিকে ছোট্ট টপিকস, তার উপরে সঙ্গে সঙ্গে প্রবলেম, না হলে লাস্টে গিয়ে গন্ডগোল হবে যে কি পড়েছি ভুলে গেছি। যেটুকু টপিকস আমাদের আলোচনা হবে ওইটুকু টপিকস এর উপর তোমাদের প্রবলেম দেব। তাহলে এখন হ্যাঁ, অনিমেষ বলছে টার্মিনাল কার্বন গুলো, তোমরাই চলো অ্যান্সার করো। এই টার্মিনাল কার্বন গুলো কি হওয়া উচিত? চলো বলো তো। পাইবন কাউন্ট করো, কটা পাইবন করেছে? স্বরাজ পিয়ালি বলেছে sp2, কারেক্ট। টার্মিনাল দুটোই sp2 হবে, কারণ একটা করে পাই করেছে, তাই ওরা sp2। আচ্ছা দেখো, এইটুকু যে আলোচনা করলাম, এই আধ ঘন্টা আলোচনা করলাম, আধ ঘন্টা এক আলোচনা তোমাদের ক্লিয়ার হয়েছে একদম? যদি ক্লিয়ার হয় তবে আমি তোমাদের এখন প্রশ্ন দেবো 3-4টা। আচ্ছা ক্লিয়ার হয়েছে, চলো এবার আমাকে এক এক করে তোমরা আমাকে প্রশ্ন উত্তর দেবে। উত্তরটা কি? প্রথম প্রশ্ন আমার, সেটা হচ্ছে আমি ভেঙে ভেঙে লিখবো। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N, এটা আমার কম্পাউন্ড নাম্বার। আমি নাম্বারিং করে দিচ্ছি, 1 2 3 4। ওকে, নেক্সট প্রবলেম, CH3C, CH3 ডাবল বন্ডেড ও। সবাই তুলে ফেলবে কিন্তু, ওই যে বলেছে হ্যান্ড আউট বানাবে। টাইম নেব আমরা 5 6 7 8। নেক্সট CH3C ডাবল বন্ডেড ও H, এটা 9। ওকে 10 11। আরেকটা এই কম্পাউন্ডের পরে আসি। প্রথম 1 2 3 4, 1 2 3 4, ফটাফট হাইব্রিডাইজেশন গুলো বলো। 1 2 3 4 এর হাইব্রিডাইজেশন কি? ফার্স্ট, হুম, 1 নম্বর কার্বন, তোমরা পরপর চারটাই লিখে ফেলো, 1 2 3 4, চারটার হাইব্রিডাইজেশন। ওকে ভেরি গুড, সবাই লিখেছে 1 নম্বরকে sp2 লিখেছে, ভেরি গুড ভেরি গুড। 1 নম্বর sp2, গুড, আমিও লিখলাম 1 নম্বর sp2। 2 নম্বর লেখো। 2 নম্বরও সবাই লিখেছে sp2, কারেক্ট। 3 নম্বর লেখো। হ্যাঁ সম্প্রীতি লিখেছে, কারেক্ট, সবাই লিখেছে। 3 নম্বর লিখেছে sp, গুড। 3 নম্বর sp, গুড। 4 নম্বর লেখো। 4 নম্বর লেখো। না sp 4 নম্বর sp। তার মানে ওই যে লজিক দিয়েছি সেই লজিকে। আচ্ছা এই প্রবলেমটা কে কে পারোনি করতে আমাকে লিখে দেখাও, চ্যাট বক্সে লেখো কারা কারা করতে পারোনি এটা, নাকি সবাই পেরেছো এটা? আমি উত্তর অনেকেই পেয়েছি। দেখো এই কার্বন একটা পাই বন্ড sp2, এই কার্বনও এইদিকে একটা পাই বন্ড sp2, এই কার্বন দুটো পাই বন্ড sp। 2 নম্বরটা কেন sp3 হবে অর্ণব? এইদিকে একটা পাই বন্ড আছে, ও ডানে হোক বায়ে হোক, ডানে হোক বায়ে হোক, যেদিকেই পাই বন্ড ফর্ম করুক, ও একটা পাই বন্ড করলে sp2ই হবে। আচ্ছা শুভজিৎ বলছো পারেনি করতে। আচ্ছা শুভজিৎ আমি আরেকবার তোমার জন্য বলি, তুমি এই কার্বনটার দিকে তাকাও। এই কার্বনটা পাই বন্ড করেছে না করেনি? আগে লক্ষ্য করো পাই বন্ড করেছে কিনা। পাই বন্ড করেছে, এই দেখো এইদিকে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে একটা ও সিগমা, আরেকটা ওর পাই। যেহেতু একটা পাই বন্ড করেছে, ওই জন্য ওকে sp2 বলছি। লজিকটা আমি আরেকবার দিই, তোমরা এইভাবে লিখে নাও।
নো পাই বন্ড মানে sp3, এইটুকু মনে রাখতেই হবে। হ্যাঁ, একটা পাই বন্ড মানে sp2, দুটো পাই বন্ড মানে sp, এইভাবে করতে হবে তোমাকে। চলো নেক্সট অ্যান্সার করো। 5 6 7 8, 5 6 7 8 অ্যান্সার করো। হ্যাঁ ঠিক 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 লিখেছো, 5 6 7 8 কারেক্ট, সবার কারেক্ট, যে কজন উত্তর লিখেছে। ঠিক, কৌলিক ঠিক লিখেছো, অর্কদীপ ঠিক, রেখা ঠিক, রৌনক ঠিক, বর্ণালী ঠিক। হ্যাঁ সবাই ঠিক আছে। এবার শোনো আমি একটু বলে দিই যাদের অসুবিধে হয়েছে। 5 নম্বরে কার্বনের দিকে দেখাও। এই কার্বন কোথাও কোনো পাই বন্ড করেনি, সমস্ত বন্ড সিগমা, তাহলে একে sp3 বলে দেব। সমস্ত বন্ড সিগমা sp3 বলে দেব। এই কার্বনটার দিকে তাকাও, এইদিকে দুটো সিগমা কিন্তু এইদিকে তো একটা পাই আছে, ব্যাস পাই আছে মানে sp2 বলো, পাই আছে মানে sp2 বলো, এই তো কাজ, আর কিছু না। এবার তোমাদের বাড়ির কাজ 9 10 11 নিজেরা বাড়িতে বসে বসে করবে। আর এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা বেনজিন এঁকেছি, বেনজিন। এই বেনজিনের সমস্ত কার্বন, একবারে কেউ উত্তর করো, বেনজিনের সমস্ত কার্বন একই হাইব্রিডাইজেশনে আছে। কেউ বলো তো বেনজিনের সমস্ত কার্বন কোন হাইব্রিডাইজেশনে আছে? sp2। sp2, ভেরি গুড, উত্তর সবাই লিখে দিয়েছে sp2। এটা কেন sp2? তুমি তাকাও, প্রত্যেকটা কার্বন যে কোনো একদিকে একটা করে পাই করেছে। ইন্দ্রায়ত sp3 নয়, sp2 একটা করে পাই বন্ড। এই কার্বনের দিকে তাকাও, এই দেখো একটা পাই, এই কার্বন একটা পাই, এই কার্বন একটা পাই, তো সমস্ত কার্বন একটা অ্যাটলিস্ট পাই করেছে, ওই জন্য এটা সমস্ত কার্বন sp2 হাইব্রিডাইজড। আচ্ছা, এই প্রবলেমটা আশা করি বোঝা গেছে, মুছে দিলাম। এবার তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা নিজেরা বাড়িতে বসে করে আমাকে ছবি তুলে পাঠাবে যে করতে পারলে কিনা। একটু লম্বা কঠিন স্ট্রাকচার দিচ্ছি, চলো করো সবাই। স্ট্রাকচারটা তুলে নাও, এটা তোমাদের বাড়ির কাজ। CH, CH3, CH2C, ডাবল বন্ডেড O, CH2C, ট্রিপল বন্ড N। আমি নাম্বারিংটা করে দিচ্ছি। সাপোজ ধরো 1 2, আচ্ছা এটাকে না নাইট্রোজেন দিলাম না, হ্যাঁ নাইট্রোজেন না দিয়ে সাপোজ সিএইচ দিলাম। 1 2 3 4 5 6 7, সাপোজ এই কার্বনটাকে নাম দিলাম 8 9 10 11 12 13। এই যে 1 থেকে 13 পর্যন্ত সমস্ত কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি সেটা খাতার মধ্যে লিখবে, এরকম ভাবে লিখবে, কার্বন নাম্বার 1 হাইব্রিডাইজেশন কি, কার্বন নাম্বার 2 হাইব্রিডাইজেশন কি। আমি ইচ্ছে করে এরকম লিখলাম, তোমরা এরকম ভাবে লিখে এটা আমাকে পাঠাবে। ওকে চলো, আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। মুছে দেবো, প্রবলেমটা তোলা হলে বলো, মুছে দিচ্ছি। না স্যার একটু দাঁড়াও। না রিংটা কমপ্লিট না মানে এটা দাগটা পড়েনি, এটা কমপ্লিট আছে। হয়েছে সবার? আচ্ছা হ্যাঁ, স্ক্রিনশট নিলে নিয়ে নাও, যা ইচ্ছে আমাকে পর্যন্ত করে দিলেই হলো। আচ্ছা আমি মুছলাম এবার। আচ্ছা আরেকটা প্রবলেম, এটাও তোমাদের বাড়ির কাজ। আমি 3টে স্ট্রাকচার তুলে দিচ্ছি। স্ট্রাকচার নাম্বার একটা হচ্ছে এটা CH2 ডাবল বন্ডেড O, CH3F, আর একটা হচ্ছে HC ট্রিপল বন্ড N। এই যে 3টে কম্পাউন্ড, এই 3টে কম্পাউন্ডের স্ট্রাকচার তোমরা আমাকে করে দেবে। হাইব্রিডাইজেশন জানো, হাইব্রিডাইজেশন হলে স্ট্রাকচার কেমন হয় সেটা নিজেরা করে দেবে। আমি একটা শুধু হিন্টস দিয়ে বলতে পারি। আমি সাপোজ এই কম্পাউন্ডটাতে আসি, এখানকার কার্বন স্ট্রাকচার কিভাবে করতে হয় দেখাই। এখানকার কার্বন বলো কোন হাইব্রিডাইজেশনে আছে? এখানকার কার্বন স্যার sp3। sp3। তোমরা কি জানো sp3 হাইব্রিডাইজেশন হলে তার স্ট্রাকচার কেমন হয়? sp3 হলে স্ট্রাকচার কেমন হয়? চতুস্তলকীয়। রাইট, টেট্রাহেড্রাল। রাইট, চতুস্তলক, বাংলায় বলে চতুস্তলক, ইংরেজিতে বলে টেট্রাহেড্রাল। তাহলে তোমরা এই স্ট্রাকচার ড্র করবে, কার্বন আঁকবে মাঝখানে, 3 দিকে 3টে হাইড্রোজেন আর একটা ফ্লুরিন, ব্যাস এটাই ওর স্ট্রাকচার। এরকম ভাবে আমি প্রত্যেকটা স্ট্রাকচার, তোমরা হাইব্রিডাইজেশন দেখবে, স্ট্রাকচার বের করবে। এটা তোমাদের বাকি দুটো বাড়ির কাজ, এই দুটো আমাকে করে দেবে। আমি মুছে দিলাম এখানে। আচ্ছা এবার এই যে হাইব্রিডাইজেশন পড়লাম, এখান থেকে যে পয়েন্টটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, মানে মনে রাখা উচিত, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম, এখান থেকে প্রশ্নটা আসবে। কি প্রশ্নটা? দেখো আমরা কার্বন, আমি 3টে স্ট্রাকচার দেখাই। সাপোজ CH3 CH3, এটা ইথেন,
CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিলিন, আর এই হচ্ছে তোমার অ্যাসিটিলিন। এই কম্পাউন্ডটা এসো, কার্বন sp3 হাইব্রিডাইজড, পরের কম্পাউন্ডে কার্বন sp2, পরের কম্পাউন্ডে কার্বন sp। তোমরা আমাকে বলো তো, এটা আমার মনে হয় কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছিলাম, এখানে তাও আরেকটু বলবো আমি। এই যে sp, এখানে একটা অরবিটাল p, আরেকটা অরবিটাল s, তাহলে আমরা বলতে পারি না যে টোটাল যতগুলো অরবিটাল তার 50% s ক্যারেক্টার আছে? তো আমি নতুন একটা টার্ম এখানে দিলাম, তোমরা লেখো কথাটা, পার্সেন্টেজ s ক্যারেক্টার। এখানকার sp হাইব্রিডাইজড অরবিটালে পার্সেন্টেজ s ক্যারেক্টার হচ্ছে 50% s ক্যারেক্টার। তোমরা s ক্যারেক্টার বিষয়টা বুঝতে পারলে, কোনটাকে আমি s ক্যারেক্টার বললাম? কেন 50% s ক্যারেক্টার বললাম? কারণ আমার আছে দুটো অ্যাটম, দুটোর মধ্যে একটা s ইন্টু 100, তাই 50%। এই জায়গাতে এসো, টোটাল 3টে অরবিটাল, তার মধ্যে একটা s, এখানে তোমার 33.3% হচ্ছে s ক্যারেক্টার। আর এখানে যদি যাও, এখানে তোমরা দেখবে 20% s ক্যারেক্টার। এখানে পয়েন্টটা বলে দিই, কেমিক্যাল বন্ডিং এ বলেছিলাম, আবারও বলি, s অরবিটালের সাইজটা হচ্ছে অ্যালকেনস স্মল। sp3 তে স্যার 25% না? হ্যাঁ 25%, এটা 25% s ক্যারেক্টার। এবার কি বলছি, এস অরবিটালে যেহেতু আকারটা ছোট, তাই যেখানে এস ক্যারেক্টার যত বেশি, সেই অরবিটালটা কিন্তু সাইজে ছোট। তার মানে sp কিন্তু সাইজে স্মলার কম্পেয়ার টু sp2 এন্ড sp3। কাউকে যদি প্রশ্ন করা হয় এই যে তিনটে হাইব্রিড অরবিটাল, এদের মধ্যে সব থেকে ছোট কে আকারে, তোমার উত্তর হবে sp। আর যে যত ছোট সে কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ। তার মানে এই কম্পাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন কার্বনটা ইলেকট্রোনেগেটিভ? উত্তর হবে এই কার্বনটা ইলেকট্রোনেগেটিভ, তারপরে ও, তারপরে ও। তাহলে আমি এখানে এস ক্যারেক্টারের পার্সেন্টেজের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটির একটা রিলেশনশিপ তোমাদের দেখালাম। স্যার স্মল তোমরা হলে কি বুঝতে পারলে? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। এক্স্যাক্টলি, ছোট হলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তোমরা এটাই লিখে নাও যে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি অর্ডার করি, তাহলে অর্ডারটা এরকম হবে, sp হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ, দেন হবে sp2, দেন হবে sp3। এই গেল তোমার ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। বুঝে গেল ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা এরকম কেন? কারণ সাইজের জন্য। হাইব্রিডাইজেশন দেখে আমরা এস ক্যারেক্টার বের করেছি, তারপর ইলেকট্রোনেগেটিভিটি বলেছি এখান থেকে। আচ্ছা, আর যেহেতু তোমরা বুঝে গেলে যে সাইজ ছোট কার হবে, আচ্ছা বলো তো আমাকে, sp, sp2, sp3 এই তিনটে অরবিটালের মধ্যে সব থেকে ছোট সাইজের অরবিটাল কোনটা? সব থেকে স্মলেস্ট অরবিটাল কোনটা? sp। আর সব থেকে বড় অরবিটাল তাহলে sp3, কারেক্ট? তাই যদি হয়ে থাকে, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিও, বন্ড লেন্থ। সাপোজ একটা বন্ড আছে sp sp বন্ড, আরেকটা বন্ড আছে sp2 sp2 বন্ড, আরেকটা আছে sp3 sp3 বন্ড। বলতে পারবে কোন বন্ডটা সব থেকে ছোট হবে, কোন বন্ডটা সব থেকে বড় হবে? অ্যান্সার দাও। সব থেকে ছোট বন্ড, সব থেকে বড় বন্ড। সম্প্রীতি বলেছে সব থেকে ছোট হচ্ছে sp sp বন্ড, কারেক্ট। তার মানে এই বন্ড লেন্থ সবচেয়ে কম, তারপরে এ, তারপরে এ। এটা হচ্ছে, এভাবে আমরা বন্ড লেন্থ কার বড় কার ছোট বুঝতে পারি। একই রকম লজিকে আমাকে বলো যে বন্ড যদি ছোট হয়, আমি একটা নতুন টার্ম উচ্চারণ করি, সেটাকে বলে হচ্ছে বন্ড এনার্জি। ওকে, বন্ড এনার্জি মানে কি? বন্ড ব্রেক করতে যে এনার্জি লাগে। তোমরা বলো তো, ছোট বন্ড আর বড় বন্ড, কোন বন্ডটা ভাঙতে বেশি এনার্জি লাগবে? স্যার ছোট বন্ড। ছোট বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে। তার মানে আমি যদি এই তিনটে বন্ডের এনার্জিতে এবার কনভার্ট করতাম, এদের এনার্জি অর্ডারটা কিরকম হওয়া উচিত? এদের তিনজনের sp sp বন্ড, বা উল্টো করে বলি আমি, সাপোজ কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, আরেকটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তোমরা বলতে পারবে এদের মধ্যে কোন বন্ডটা ভাঙতে সব থেকে বেশি এনার্জি লাগবে? অ্যান্সার দিও, কোন বন্ড ভাঙতে সব থেকে বেশি এনার্জি লাগবে? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, কারণ ট্রিপল বন্ডটা ছোট। তার মানে বন্ড লেন্থের সাথে কিন্তু বন্ড এনার্জি ইনভার্সলি রিলেটেড, এটা যাতে ভুল না করে বসো। হ্যাঁ, কারণ ট্রিপল বন্ডটা যেহেতু ছোট, একে ভাঙতে বেশি এনার্জি লাগবে, দেন ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড। আচ্ছা, এবার এই প্রশ্নের উত্তর দিও আমাকে তোমরা। সেটা হচ্ছে, সাপোজ একটা আমার কাছে sps বন্ড আছে, সিঙ্গেল বন্ড, মানে সরি sps মানে sp হাইব্রিডাইজড কার্বনের সাথে s,
দাঁড়াও আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাকাও। ধরা যাক সি ট্রিপল বন্ড সি, এই হাইড্রোজেনটা, সি ডাবল বন্ড এই হাইড্রোজেনটা, সি সিঙ্গেল বন্ড এই হাইড্রোজেনটা। আমি এই বন্ড লেন্থটাকে x1 বলছি, একে x2 বলছি, একে x3 বলছি। তোমরা আমাকে বলে দাও x1 x2 x3 এদের মধ্যে রিলেশনশিপ কেমন, কে বড় কে ছোট? বন্ড লেন্থ বলছি কিন্তু, বন্ড লেন্থ। চলো অ্যান্সার করো, বন্ড লেন্থ। আদিত্য বলছে অল আর ইকুয়াল, ওকে। গৌরব বলছে অল আর ইকুয়াল, সবাই বলছে অল আর ইকুয়াল, ফাইন, সেম, ওকে, ভেরি গুড। তোমরা এই কারণে সেম বলছো, তোমরা দেখছো সবই তো কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। স্যার তোমরা দেখছো সেম মনে হয় হবে না স্যার। কে বললে তার নাম বলো, যে বললে সেম হবে না তার নাম বলো। স্যার গৌরব। গৌরব বললো সেম হবে না। গৌরব লজিক কি তোমার, কেন সেম হবে না? স্যার যেখানে ট্রিপল বন্ড আছে কার্বনের সাথে, ওই ট্রিপল বন্ডটা তো কার্বনকে আরো টানবে, সো x1 বন্ডটা তো অনেকটা বেশি হবে না? আর এখানে কার্বনের সাথে সিঙ্গেল বন্ড x3 তে, তা Okay. ওইটাকে কম টানবে, ওইখানে x3 টা এর জন্য কম হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা তুমি আমার যে মনে হচ্ছে প্রথমটাই ছোট হবে। আচ্ছা লজিক যেটা, তুমি অ্যান্সার ঠিক দিয়েছো, লজিকটা ঠিক হয়নি। আমি লজিকটা শোনাই তোমাকে, তাকাও। মনে করো এই যে ওভারল্যাপটা হয়েছে, এই কার্বন তো sp হাইব্রিডাইজ, তাই না? তার মানে এই ওভারল্যাপটা কার্বনের sp হাইব্রিড অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটালের ওভারল্যাপ হয়েছে। তার মানে x1 টাকে আমরা বলবো sps ওভারল্যাপ। ক্লিয়ার পয়েন্টটা? x2 টাকে বলবো, এই কার্বনটা কোন হাইব্রিডাইজেশনে আছে, sp2, তাহলে x2 বন্ডটা হচ্ছে sp2s ওভারল্যাপ, আর x3 বন্ড হলো আমার sp3s ওভারল্যাপ। এইবার তোমরা আমাকে বলো, এই তিনটে অরবিটালের সাইজ ছোট বড় হয় না হয়তো, নাকি সেম তিনটে অরবিটালই? এস অরবিটাল তো সব থেকে ছোট, তার মানে এই ওভারল্যাপটা হবে ছোট, অর্থাৎ এই বন্ডটা হবে স্মলেস্ট। তার মানে এই যে বন্ড লেন্থের এদের অর্ডারটা, তোমরা হয়তো দেখছো যে বন্ডগুলো কার্বন হাইড্রোজেন, বাট এই কার্বন তো আর সেম হাইব্রিডাইজেশনে নেই, কোথাও sp আছে, sp2 আছে, sp3 আছে, দ্যাটস ওয়াই বন্ড লেন্থ উইল বি ডিফারেন্ট। এই লজিকটা ক্লিয়ার হলো সবার, নাকি বুঝতে পারোনি এখনো? বুঝতে না পারলে বলো, আমি আরেকবার বলবো। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলো, আমি x1 x2 x3 কে তো বন্ড লেন্থ বলেছিলাম, বন্ড লেন্থ বলেছিলাম। আমি যদি এবার বলি যে y1 হচ্ছে প্রথমটার বন্ড এনার্জি, আমি এদের বলছি বন্ড এনার্জি, y2 দ্বিতীয়টার বন্ড এনার্জি, y3 তৃতীয়টার বন্ড এনার্জি, তাহলে আমাকে y1 y2 y3 এর মধ্যে অর্ডার করে দাও, এদের অর্ডারটা কেমন হবে, চলো করে দাও। হ্যাঁ পিয়ালি উত্তর দিয়েছে y1 হাইয়েস্ট, ওকে পিয়ালি। হ্যাঁ একেবারে উল্টো হবে, এখানকার যে অর্ডার পেয়েছো, বন্ড লেন্থ ছোট হলে বন্ড এনার্জি বাড়ে, তার মানে এখানকার উল্টোটা হওয়া উচিত, y1 এর ভ্যালু হওয়া উচিত হাইয়েস্ট, দেন হবে y2, দেন হবে y3। তাহলে আমার ধারণা এইটুকু আলোচনা থেকে তোমরা এটা বুঝে গেছো যে কিভাবে বন্ড লেন্থ বের করতে হয়, কিভাবে বন্ড এনার্জি বের করতে হয়। জাস্ট হাইব্রিডাইজেশন দেখবো, আর তখন আমরা লজিকটা দিতে পারবো যে কার বন্ড লেন্থ কম বেশি ডট ডট ডট। আচ্ছা তন্ময় বলছে এই জায়গাটা ক্লিয়ার হয়নি। তন্ময় আমি আরো আস্তে আস্তে আসছি। আচ্ছা বলো মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার এই জায়গাটা? চলো এবার নেক্সট প্রবলেমে চলে যাই। নেট মনে হয় খুব স্লো, আমি লিখছি লেখাগুলো পরে পরে আসছে। নাও এবার লেখো রিপ্রেজেন্টেশন, অর্গানিক কম্পাউন্ডের রিপ্রেজেন্টেশন। লেখো এইভাবে হেডিং করো, রিপ্রেজেন্টেশন। আচ্ছা দেখো রিপ্রেজেন্টেশন ব্যাপারটা কি, অর্গানিক কম্পাউন্ড গুলোকে রিপ্রেজেন্ট করার তিনটে মেথড হয়। হ্যাঁ আমরা তিনটে মেথড ডিসকাস করব, যদিও তোমরা জিনিসগুলো জানো কিন্তু এরকম যে নামে ওদেরকে ডাকে সেটা তোমরা জানো না। সেই তিনটে মেথড আমরা ডিসকাস করি এবার, ওকে? আচ্ছা প্রথমটা কি, প্রথমটা আমরা ওদের কমপ্লিট স্ট্রাকচার লিখি। প্রথমে কমপ্লিট স্ট্রাকচার লেখো, প্রথমে কমপ্লিট স্ট্রাকচার। কমপ্লিট স্ট্রাকচার ব্যাপারটা কি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক তোমাকে বলা হয়েছে আচ্ছা আমাকে ইথেন এঁকে দেখাও। তোমরা জানো ইথেন মানে কার্বন থাকে কটা, দুটো, তাহলে আমি দুটো কার্বনকে লিখলাম। আর জানো যে কার্বনরা sp3 হাইব্রিডাইজড, মানে কার্বন কার্বন একটাই বন্ড থাকে, ওই জন্য লিখেছি কার্বন কার্বন একটা বন্ড।
এবার এই কার্বনের সাথে বাকি, তোমরা জানো কার্বন তো ম্যাক্সিমাম 4টা ভ্যালেন্সি করে, তো বাকি ভ্যালেন্সি গুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। হাইড্রোজেন সবাই সিঙ্গেল বন্ড, এই যে হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম 3জনকে, এখানেও একই রকম ভাবে 3টে হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম। এবার ধরো তোমাকে বলা হলো না আমাকে তোমরা প্রোপেন এঁকে দাও, চলো আমি প্রোপেন লিখি। মাইক্রোফোন মিউট করো, মাইক্রোফোন অন আছে কারো? আচ্ছা চলো, প্রোপেন মানে কার্বন থাকে 3টে, চলো 3টে কার্বনকে ড্র করলাম। এই হচ্ছে 3টে কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন, এখানে দাও 3টে হাইড্রোজেন, এই কার্বনের সাথে আছে 2টো হাইড্রোজেন, মানে ভ্যালেন্সি 8 করতে গিয়ে তোমাকে যা করতে হবে, তাহলে এখানে আমরা 3টে হাইড্রোজেন লিখে দিলাম। ওকে, এই যে ভেঙে ভেঙে লেখা স্ট্রাকচার গুলোকে, এইটাকে বলা হয় ওদের কমপ্লিট স্ট্রাকচার। কথা বুঝতে পারলে কোনটাকে আমরা কমপ্লিট স্ট্রাকচার বলছি? যে যতটা পারবো প্রত্যেকটা বন্ড ভেঙে লিখবো, প্রত্যেকটা বন্ড দেখাবো, ওটা ওর কমপ্লিট স্ট্রাকচার। মনে করা যাক, আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করা যাক তোমাকে কেউ বললো বেনজিনের স্ট্রাকচার ড্র করো, কমপ্লিট স্ট্রাকচার, তুমি তখন কি করবে? বেনজিনের স্ট্রাকচার আমি দেখাই বেনজিনের স্ট্রাকচার। কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড হলো, প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন, এগুলো সব হাইড্রোজেন একটা করে। এই যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচারটাকে বলে হচ্ছে বেনজিনের কমপ্লিট স্ট্রাকচার। হ্যাঁ, গৌরব লিখেছে। তাহলে আমি কমপ্লিট স্ট্রাকচার নিয়ে আর ডিসকাস করছি না, তোমরা বুঝে গেছো ভেঙে ভেঙে লেখাটাকে বলে কমপ্লিট স্ট্রাকচার। নেক্সট স্ট্রাকচারটা কি? ওটাকে বলে কনডেন্স স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা এই শোনো, যারা বাংলা মিডিয়াম আছো, আমি আমি নাম জানি না, তোমরা জিনিসটা তো বুঝতে পারছো, তোমরা বই খুলে পরে দেখতে পারবে যে এগুলোকে কি নামে ডাকে। হ্যাঁ, কনডেন্সড স্ট্রাকচার। কনডেন্সড মানে কি জানো? কনডেন্সটা খুব সহজ, যে আমরা এরকম ভাবে ভেঙে ভেঙে ওদের বন্ড গুলোকে দেখাবো না, হলো, বন্ড স্যার গুলোকে কনডেন্স দেখাবো স্ট্রাকচারটা না। কি নেক্সট? হ্যাঁ, নেক্সট হচ্ছে কনডেন্সড। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার এখানে তো ম্যাক্সিমাম ছাত্র বেঙ্গলি মিডিয়ামের আছো, আমি যে পড়াই, আমার পড়া কি তোমাদের বুঝতে অসুবিধে হয়? মানে আমি যে টার্মগুলো ইংরেজিতে বলছি, কমপ্লিট স্ট্রাকচার, কনডেন্স স্ট্রাকচার, তোমরা বুঝতে পারো তো? ওকে ওকে ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে বলবে হ্যাঁ কোথাও প্রবলেম হলে, জাস্ট হ্যান্ড আউট নিয়ে রাখবে, পরে বই খুললেই দেখবে এরকম পরপর লেখা থাকবে বইতে। ঠিক আছে, ওকে। এবার দেখো কনডেন্স মানে কি? কোনো বন্ড লিখবো না। সাপোজ তোমাকে ইথেনের স্ট্রাকচার লিখতে বলেছে, তো এরকম ভাবে ভেঙে লিখবো না। ইথেন মানে আমরা সিম্পল লিখবো CH3CH3, এটা ওর কনডেন্সড, মানে কোনো বন্ড লেখা যাবে না, এইভাবে লিখে দাও তুমি। সাপোজ তোমাকে প্রোপেন লিখতে বলেছে, তাহলে প্রোপেন আমরা কি করব? 3টে কার্বন আছে তো, CH3 CH2 CH3, এটা হচ্ছে তোমার প্রোপেন স্ট্রাকচার। এরকম ভাবে তোমাকে কনডেন্স স্ট্রাকচার লিখতে হয়। ওকে, স্যার এখানে যদি আমাদেরকে বেনজিন করতে বলে তাহলে? বেনজিন যদি করতে বলে তাহলে বেনজিনের ক্ষেত্রে আমরা লিখে দেবো C6H6, ব্যাস, আর কিছু না, ভেঙে ভেঙে লিখবো না, এটাই ওদের কনডেন্সড ফর্ম। ঠিক, এবার তাহলে এই দুটো নিয়েও বিশেষ কিছু বলার নেই। যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাবো, আমাদের কাজে লাগবে, ওটাকে বলে হচ্ছে বন্ড লাইন ফর্মুলা। এটা সব থেকে ইম্পর্টেন্ট এখানকার। বন্ড স্যার এখন যেটা দেখালেন এটার নামটা কি ছিল? কনডেন্সড ছিল, কনডেন্সড। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বন্ড লাইন ফর্মুলা করব। তোমরা লিখে নাও, এটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা এখানকার। হ্যাঁ, বন্ড লাইন ফর্মুলা মানে অর্ণব লিখেছে শুধুমাত্র স্কেলিটাল লিখবো। কিরকম স্কেলিটাল লিখবো? সাপোজ আমি তোমাদেরকে প্রোপেন লিখেছিলাম, বন্ড লাইনের কনসেপ্ট হচ্ছে আমরা কার্বন হাইড্রোজেনকে একজনকেও দেখাবো না। যেমন প্রোপেনটা কি? প্রোপেন মানে হচ্ছে CH3 CH2 CH3, এটা কোন ফর্ম লিখলাম? এটা ওর কনডেন্সড ফর্ম লিখলাম। বন্ড লাইনে বলা হয়েছে এই যে স্ট্রাকচারটাতে 3টে কার্বন আছে, 3টে কার্বনকে আমরা এইভাবে দেখাবো, সিম্পলি এরকম একটা লাইন ড্র করলাম। তবে রিমেম্বার, একটা লাইন ড্র করলে কিন্তু হবে না। একটা লাইন ড্র করা মানে টার্মিনালে ধরে নেব একটা কার্বন আছে, এই টার্মিনালে একটা কার্বন আছে ধরে নেব। তার মানে কখনো যদি কেউ একটা লাইন ড্র করে ছেড়ে দেয়, তোমাকে বুঝতে হবে এখানে কার্বন আছে, এখানে একটা, এখানে একটা। আর কার্বন থাকা মানে অটোমেটিক্যালি লোকে ধরে নেবে তার সাথে 3টে হাইড্রোজেন আছে। অর্থাৎ বন্ড লাইন স্ট্রাকচারে একটা দাগ দেয়া মানে এটা ইথেনকে প্রেজেন্ট করে। সিমিলারলি তোমাকে যদি 3টে
কার্বন বোঝাতে হয় তাহলে মাঝখানে তুমি একটা ইন্টারসেকশন পয়েন্ট রাখবে, ওই জন্য আমি এরকম একটা ইন্টারসেকশন রাখলাম। ইন্টারসেকশন মানেটা কি, এই মাঝখানে একটা কার্বন আছে আর টার্মিনালে তো দুটো কার্বন আছেই, আর কার্বন থাকা মানে মনে মনে লোকে ধরে নেবে এর সাথে 3টে হাইড্রোজেন, এর সাথে 2টো হাইড্রোজেন, এর সাথে 3টে হাইড্রোজেন। অর্থাৎ বন্ড লাইন ফর্মুলাতে একটা এরকম দাগ দেয়া মানে তোমাকে বুঝতে হবে এটা প্রোপেন। সিমিলারলি তোমরা আমায় বলো, আমি যদি এবার এইরকম একটা লাইন ড্র করি, এরকম একটা জিগজ্যাগ মোশন ড্র করি, এখানে বলো তো কার্বন কটা আছে, বা এটা স্যার অ্যাকচুয়ালি 5টা। কাকে প্রেজেন্ট করছে? না 5টা নয়, দেখো 1 2 4টা। 3 4, টার্মিনাল দুটো আর মাঝখানে দুটো, অর্থাৎ এটা প্রেজেন্ট করছে আমার সিম্পল বিউটেন। এটা সিম্পল বিউটেনকে প্রেজেন্ট করে। কথাটা বোঝা যাচ্ছে যে বন্ড লাইন স্ট্রাকচার তার জিনিসটা মানে কি? সরলরেখাগুলো যেখানে বাঁক আছে মানে যেখানে জয়েন্ট আর প্রান্ত রাইট, দুটো যেখানে সেখানে ও কার্বন হবে, টাচ এই তো? করে সেটা কার্বন, আর টার্মিনাল গুলো কার্বন মানে শেষ প্রান্তগুলোতে কার্বন আছে, আর যেখানে যেখানে ও টাচ করেছে মানে পয়েন্টে মিট করেছে ওটা কার্বন আছে। এখন ধরা যাক তোমার এমন তো নেসেসারি না যে অর্গানিক কম্পাউন্ড মানে শুধুই কার্বন হাইড্রোজেন থাকবে, আদার্স অ্যাটমও তো থাকতে পারে। সেক্ষেত্রে বন্ড লাইনে কি করব? রিমেম্বার আমরা বলেছি বন্ড লাইনে কার্বন কে দেখাই না, কিন্তু আদার্স হেটেরো অ্যাটমকে কিন্তু অবশ্যই দেখাতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করা যাক CH3 C ডাবল বন্ডেড O CH3, এই কম্পাউন্ডটা একটা অর্গানিক কম্পাউন্ড, এর নাম অ্যাসিটোন, পরে তো তোমাদের শেখাবো এগুলো, এর নাম অ্যাসিটোন। আচ্ছা, এবার অ্যাসিটোনকে যদি বন্ড লাইনে দেখাই কিভাবে দেখাবো জানো? এখানে আগে বলো কার্বন কটা আছে বলো? 3টে। 3টে কার্বনকে কিভাবে দেখায়? এই যে 3টে কার্বনকে এভাবে দেখায়, হয়ে গেল 3টে কার্বন। বাকি এই টার্মিনাল গুলোকে যেমন আছে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো, শুধু মাঝখানে কে আছে দেখো তো, ডাবল বন্ডেড ও, অক্সিজেনকে কিন্তু অবশ্যই দেখাতে হবে, তার মানে আমরা ডাবল বন্ডেড ও দিয়ে ছাড়বো এখানে। অর্থাৎ অক্সিজেনটা কিন্তু আমাকে দেখাতে হলো, অক্সিজেনকে কিন্তু আলাদা ভাবে বোঝানোর কোনো জায়গা নেই। বোঝা গেছে? আমি আরো কয়েকটা উদাহরণ দিই, বন্ড লাইনকে একটু ডিটেলসে বলতে হবে আমাকে। ধরা যাক, ও রাজশ্রী বলছে কথা কথা কেটে আসছে, তোমরা আমাকে একটু কনফার্ম করো, হ্যাঁ আমার কথা কি এখন ক্লিয়ার আছে? আমি ওয়েট করছি, কথা ক্লিয়ার থাকলে একটু রিপ্লাই করো কথাগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা এখন ক্লিয়ার আছে, স্যার এখন ক্লিয়ার। কি? এখন ক্লিয়ার। কোনটা? এই কথা না, আচ্ছা এবার তাকাও। আচ্ছা ধরা যাক আমি এরকম একটা স্ট্রাকচার ড্র করবো এবার, হ্যাঁ CH3 একটু লম্বা স্ট্রাকচার নিচ্ছি, CH OH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড C, এটা CH করো, এটাকে CH করো, ইচ্ছে করে এরকম লম্বা লিখছি একটা, হ্যাঁ। আচ্ছা ধরো তারপরে আরেকটা লিখলাম C, আবার ট্রিপল বন্ড C, তার সাথে C ডাবল বন্ডেড O, তার সাথে ধরো CH2, তার সাথে সিঙ্গেল বন্ড CH, এখানে একটা NH2, তার সাথে CH3। আমার ইচ্ছে হলো লিখে দিলাম, বুঝলে, লম্বা। এখন এটাকে যদি আমাকে বন্ড লাইনে করতে হয়, দেখো কি করতে হবে, প্রথম তোমাকে টোটাল কার্বন কতগুলো আছে দেখতে হবে, বুঝলে। চলো দেখি তো কার্বন কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10 11, টোটাল 11টা কার্বন। তাহলে তুমি কি করবে, বন্ড লাইনে এরকম জিগজ্যাগ 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 দিয়ে যাবে, মাঝখানে 9টা পয়েন্ট থাকবে, কিন্তু কিরকম দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, বোঝা গেল? 11টা কিভাবে বোঝালাম? তাহলে এই টার্মিনাল আমার কার্বন, এই টার্মিনাল আমার কার্বন। এইবার তোমাকে বুঝতে হবে হেটেরো গুলো কোথায় কোথায় আছে, তাকাও। 2 নম্বরে একটা OH, তাহলে 2 নম্বরে OH-টা লিখে দেব। ও বাবা, রাজশ্রী বলছে গেমের মতন, আচ্ছা ঠিক আছে, চলো 2 নম্বরে OH দিয়ে দিলাম। এবার তুমি তাকাও 4 নম্বর এবং 5 নম্বরের মাঝখানে কিন্তু ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আলাদা করে বোঝাতে হয় কিরকম, চলো আমি নাম্বারিংটা করে দিই এখানে, তাহলে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই তো ছিল। এবার তাকাও 4 আর 5 এর মাঝখানে ডাবল বন্ড আছে, তাহলে 4 আর মাঝখানে ডাবল বন্ড, ক্লিয়ার। 6 আর 7 এর মাঝখানে কে আছে? ট্রিপল বন্ড, 6 আর 7 এর মাঝখানে ট্রিপল বন্ড। 8 নম্বরে ডাবল বন্ড অক্সিজেন আছে, 8 নম্বরে ডাবল বন্ড অক্সিজেন আছে। 10 নম্বরে একটা NH2 আছে, 10 নম্বরে একটা NH2 আছে, ব্যাস। দেখো ক্লিয়ার হলো কিনা এবার? এইরকম ভাবে বন্ড লাইন স্ট্রাকচারকে আঁকতে হয়।
এটা দেখো তো বুঝতে পারলে কিনা? ইজি, ভেরি ইজি, কোনো কঠিন কাজই নয়, ইন্টারেস্টিং, খুব ইজি। আচ্ছা এবার মনে করো আমি একটা অর্গানিকের জটিল কম্পাউন্ড রাখবো, হ্যাঁ, মাথা ঠান্ডা করে করতে হবে, হ্যাঁ ঠিক। ধরা যাক আমার এরকম সাইক্লোহেক্সেন আছে, তার সাথে ধরা যাক CH3, সরি এটা CH2 হবে, হ্যাঁ, CH2 CH3, এখানে একটা ধরো ডাবল বন্ড আছে, এখানে একটা CH2 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, আর এখানে ধরা যাক একটা OH আছে, এখানে ধরা যাক একটা NH2 আছে। ওকে, একে আমাকে বন্ড লাইনে ফেলতে হবে। দেখো কিভাবে বন্ড লাইনে ফেলবো। প্রথমত রিং যেটা আছে এটাকে তো বন্ড লাইনে ফেলাই আছে, তাহলে রিংটা অ্যাজ ইট ইজ যেমন থাকবে, রিং এর এটা পাই বন্ড আছে, থাকছে। তোমরা জানো যে হেটেরো গুলোকে আমাদের লিখতে হয়, তাহলে আমরা হেটেরো গুলোকে লিখলাম, OH লিখলাম, NH2 লিখলাম। এইবার ইন্টারেস্টিং এই জিনিসটা, কেউ বলতে পারবে ইথেনকে কিভাবে লিখবো? তার মানে এই কার্বনে আমার যে একটা এই গ্রুপ আছে, এটা একটা গ্রুপ, পরে বলবে এটা ইথাইল গ্রুপ, এইটাকে কিভাবে দেখানো যায়? কেউ বলো একে কিভাবে দেখানো যায়? একে কিন্তু আমরা CH2 লিখবো না এরকম ভাবে, বন্ড লাইনে ফেলবো একে অনলি। উপরে কি তাহলে আবার জিগজ্যাগ হবে? হ্যাঁ উপরে রাখো। এবার মনে করো তুমি বললে আমি এখানে একটা লাইন দিলাম, বলো তো একটা লাইন কি বোঝাচ্ছে? সেফ একটা লাইন দিয়ে ছেড়ে দিলাম, এটা কি একটা লাইন দিলে উপরে CH3 হয়ে যাবে। রাইট। এমনি যদি শুধু একটা লাইন দিই, একটা মানে ও শুধুমাত্র মিথাইল বোঝাচ্ছে, হবে না, আমাকে কি করতে হবে, আরেকটু এরকম দিতে হবে। এইটা মানে হচ্ছে CH2 CH3। ক্লিয়ার হলো কথাটা? এবার এই জিনিসটাতে এসো, এখানে লাইন কটা আছে, এখানে অ্যাটম কটা আছে? তিনটে। দেখো তিনটে কিভাবে দেব, 1, এই যে 1 2 3, আবার এখানে ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড, ব্যাস কমপ্লিট। এটা ওর বন্ড লাইন স্ট্রাকচার। এই তোমরা কি বুঝলে বন্ড লাইন স্ট্রাকচার কিভাবে আঁকে? আচ্ছা এবার যদি বুঝে থাকো, তোমাদের এবার বাড়ির কাজ, এবার হোম অ্যাসাইনমেন্ট, আমি তোমাদের এবার কয়েকটা প্রবলেম দিচ্ছি, চলো লেখো প্রবলেম। আমি এই স্লাইডটা মুছে দিলাম, স্লাইডটা, হ্যাঁ ওকে দেখো। আচ্ছা প্রথম প্রবলেম নাম্বার 1, প্রত্যেকটা প্রবলেম তুলবে, বাড়িতে করবে। পিয়ালি বলছে CH2 CH3 জায়গাটা বুঝলাম না। আচ্ছা পিয়ালি আমি আরেকবার বলি, পিয়ালি এই জায়গাটা মনে করো, এই হচ্ছে আমার সাইক্লোহেক্সেন আছে, তার উপরে CH2 CH3 আছে। তো তুমি যদি এর ওপরে শুধু একটা লাইন দিয়ে ছেড়ে দিতে, তাহলে একটা লাইন মানে ও CH3 মিন করে, ও কিন্তু CH2 CH3 মিন করে না। তাহলে CH2 CH3 বোঝাতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এই যে একটা জায়গায় গেলাম CH2, আর একটা জায়গায় গেলাম CH3, এই হলো CH2 CH3। তার মানে এইটা তোমার CH2 আর এটা তোমার CH3। এরকম ভাবে এইটা বোঝাতে গিয়ে এরকম জিগজ্যাগ দিতে হয় একটা। ওকে চলো এবার প্রবলেমে যাই। প্রবলেম নাম্বার 1 নম্বর প্রবলেম, চলো একটা স্ট্রাকচার ড্র করো। CH, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। আমি পরপর কয়েকটা প্রবলেম তুলবো। এটা হচ্ছে 1 নম্বরের মধ্যে 1 নম্বর। তোমরা সবাই তোলো আমার সাথে প্রবলেম গুলো। 2 নম্বর CH2 ডাবল বন্ড C, ডাবল বন্ড আবার CH, সিঙ্গেল বন্ড CH3। নেক্সট প্রবলেম 3 নম্বর প্রবলেম। স্যার বন্ডটা কার্বনের সাথে দেখাতে হবে না, মানে হ্যাঁ এইচ কার্বনের লিখতে সাথে, হবে? হ্যাঁ ওইটাই লেখা উচিত, মানে হাইড্রোজেনকে এপাশে লেখা উচিত, মানে অ্যাকচুয়ালি আমার উচিত ছিল এই হাইড্রোজেন গুলোকে এপাশে লেখা। ঠিক আছে, তন্ময় বলছে জিগজ্যাগটা যে কোনো দিকে দেখাতে পারি না, জিগজ্যাগ অ্যাকচুয়ালি যে কোনো দিকে দেখাতে পারি, হ্যাঁ না জিগজ্যাগ যে কোনো দিকে দেখাতে পারি। আমি আসছি, আরো কতগুলো ছোট ছোট নিয়ম আছে, পরে আসছি। নেক্সট দেখুন, আমি প্রবলেমটাকে দিয়ে নিই। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড স্যার এই CH2। অনলাইন ফর্মুলা দেখাবো না তিনটেই ফর্মুলা যেটা আছে স্ট্রাকচারাল কন্ডেন্সরা না বলে না আমি আসছি, আমি কোশ্চেন বলছি, আগে লেখো কোশ্চেন গুলো লিখে নাও, তারপরে আমি বলছি। নেক্সট 4 নম্বর হচ্ছে NC ডাবল বন্ড C, এখানে একটা ডাবল বন্ড, এটা ভুল করলাম, এটা সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C ডবল H। এই যে 4টা স্ট্রাকচার লিখলাম, তোমাদের কাজ হবে এই 4টা স্ট্রাকচার থেকে প্রত্যেকটা স্ট্রাকচার ধরে ধরে নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস। কি কাজ বোঝা গেল? আমি একটা বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে।
তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার দেখবে, স্ট্রাকচার দেখে খুঁজে খুঁজে বের করবে। স্বরাজ বলছে শোনা গেল না, আমি আরেকবার বলি। এই যে 4টা স্ট্রাকচার লিখলাম, 4টা স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা ধরে ধরে বের করবে সেখানে কটা কটা সিগমা আছে, কটা কটা পাই বন্ড আছে। প্রশ্নটা শোনা গেছে এবার? কটা সিগমা, আচ্ছা কটা কথা কেটে আসছে বলছে। আমি আরেকবার বলি, এই যে 4টা স্ট্রাকচার, এদের মধ্যে কোথায় কোথায় কোন স্ট্রাকচারে কটা সিগমা বন্ড কটা পাই বন্ড আছে তোমাদের বের করতে হবে। আমি একটা স্ট্রাকচারে আসি, এই স্ট্রাকচারে আসি, এই স্ট্রাকচারে আসি। সিগমা বন্ড পাই বন্ড বের করতে গেলে তোমাকে এদের কমপ্লিট স্ট্রাকচার আগে লিখতে হবে। কথাটা বুঝে নাও। প্রথম দিকে লিখে লিখে করো, পরের দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে, পরের দিকে আর তোমাকে করে করে বুঝতে হবে না। আমি প্রথমে কমপ্লিট স্ট্রাকচার লিখতে চাইছি, চলো এটার কমপ্লিট স্ট্রাকচার লিখি। দেখো কি, এইচ সিঙ্গেল বন্ড সি, তার সাথে আছে ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, তার সাথে একটা হাইড্রোজেন সিঙ্গলি বন্ডেড, আবার ডাবল বন্ড সি। আমি কিন্তু এই স্ট্রাকচারটাকে লিখছি, বুঝে নাও, এই স্ট্রাকচারটাকে লিখছি। তাহলে ডাবল বন্ড সি, তার সাথে আবার এইচ, আবার সিঙ্গেল বন্ড, তার সাথে 3টে হাইড্রোজেন। এবার তুমি দেখে দেখে সিগমা আর পাই কাউন্ট করো। আমরা কোনটাকে সিগমা বলি? 12টা সিগমা অনিমেষ বলছে 3টে পাই। দেখো এই যে এখানে দুটো বন্ড আছে পাই, তাহলে এটা একটা পাই, এটা একটা পাই, এখানে একটা আছে পাই, তাহলে পাই হয়ে গেল। বাকি সব বন্ড সিগমা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 12টা কি করে হলো? আমি তো 10খানা সিগমা পেলাম আর 3খানা পাই পেলাম। 10টাই হয়। 10টাই হয়, ওকে। তাহলে 10টা সিগমা 3টে পাই। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার ভেঙে ভেঙে ড্র করবে, করে কটা সিগমা কটা পাই এটা বাড়িতে করে আমাকে পাঠাবে। একটা জিনিস এখানে বলে দিই, এই যে সায়ানাইড দেখছো, সায়ানাইডটা কিন্তু এখানে ইচ্ছে করে আমি ভেঙে লিখিনি। এখানে কিন্তু সি ট্রিপল বন্ড এন আছে, এটা জেনে নিও, জেনে তারপরে সিগমা বাই কটা আছে এটা করবে। এই প্রবলেমটা তোলা হলে বলো, আমি মুছে দেবো। তোলা হলে বলো, মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার, হয়ে স্যার গেছে। হ্যাঁ বলো। বললাম যে প্রথমটা তো করেছি, কিন্তু সেটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? হয়েছে কিনা কি করে বুঝবে? আপনি এটা একটু করেন না, তাহলে বোঝা যাবে একটু। কত নম্বরটা বলো, কত নম্বরটা? ফার্স্ট এরটা। ফার্স্টে তো আমি করেই দিলাম, এই যে কমপ্লিট স্ট্রাকচার। না, এই যে বন্ড লাইনটা, বন্ড লাইন। ও ফার্স্টেরটা বন্ড লাইন? না, এটা বন্ড লাইন হ্যাঁ। আমি করতে দিইনি, বন্ড লাইনের জন্য আলাদা প্রবলেম আমি তোমাদের দিচ্ছি। আচ্ছা আচ্ছা। সে বন্ড লাইন তুমি করতেই পারো। বন্ড লাইন কিভাবে করবে জানো? না, আমি বন্ড লাইনটা করেছি। তাহলে আমি কি করে দেবো বলো তোমার? বন্ড লাইনটা একটু দেখান না, তাহলে বন্ড লাইন মিলাই দেখাবো। একটু। আচ্ছা দেখো, বন্ড লাইন দেখাই। তাই এটা বন্ড লাইন কিভাবে হবে আগে দেখে নেবো। কার্বন কটা আছে? 1 2 3 4 5টা কার্বন আছে। চলো 5টা কার্বন দিয়ে দাও। 1 2 3 4 5 দিলাম 5টা। এবার দেখো প্রথমে কি আছে? ট্রিপল বন্ড। এখানে আছে ট্রিপল বন্ড, দিলাম ট্রিপল বন্ড। আবার একটা বাদ দিয়ে তারপরে আছে ডাবল বন্ড, একটা বাদ দিয়ে তারপরে আছে ডাবল বন্ড। এই তো স্ট্রাকচার। দেখো মিললো কিনা তোমার সাথে আমার? মিলেছে? এইভাবে হ্যাঁ করতে স্যার, হয়। একদম ট্রিপল বন্ড যেটা তোমরা আছে সেটা তো তোমরা মাঝে চাইলে, নিতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা দেখবে ট্রিপল বন্ড কোথায় আছে। কার্বন কার্বন প্রথমটাতেই ট্রিপল বন্ড, এই যে প্রথমে ট্রিপল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, এই যে একটা সিঙ্গেল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, তারপরে আবার ডাবল বন্ড, এইভাবে হচ্ছে। আমি প্রবলেমটা মুছে দিলাম, মিলেছে। এইভাবে তোমরা একটা কাজ করবে। তো এখন তো প্র্যাকটিসের জন্য তোমরা প্রত্যেকটার এরকম ভাবে বন্ড লাইন এঁকে ফেলবে সবাই, প্রত্যেকটার। ঠিক আছে? বন্ড লাইন কিন্তু পরে কাজে লাগবে। আমি যখন ইউপ্যাক নাম করতে যাব দেখবে বন্ড লাইন কত কাজে লাগে। আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 2। নাও 2 নম্বর প্রবলেম ড্র করো। দেখো 2 নম্বর প্রবলেম। CH3 CH2 হোল 4 COOH। আগে লিখে নাও প্রবলেম, তারপর আমি বলছি কি করতে হবে তোমাদেরকে এখান থেকে। নেক্সট প্রবলেম CH3 CH ডাবল বন্ড CH, ব্র্যাকেটের ভেতরে CH2 হোল 3 CH3। 3 নম্বর পয়েন্ট CH3 CH ব্র্যাকেটের ভেতরে NH2। আমার সাথে সাথে তোমরা তুলছো তো, তারপরে CHO। 4 নম্বর পয়েন্ট CH3 CO CH2 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CO NH2। দেখো এটা কিন্তু খুব একটা সহজ হবে না, কমপ্লিকেটেড। ইচ্ছে করে কিছু কমপ্লিকেটেড প্রবলেম দিলাম। আচ্ছা কি কাজ? কাজটা হচ্ছে প্রবলেম, প্রশ্নটা লেখো। 4টা স্ট্রাকচার প্রত্যেকের
আমরা এখানে কনডেন্সড ফর্মে লিখেছি, হ্যাঁ, প্রত্যেকটাকে লেখা আছে কনডেন্সড ফর্মে। এদের সবার কমপ্লিট স্ট্রাকচার তোমাদেরকে লিখতে হবে। চলো হেডিং করো, কমপ্লিট স্ট্রাকচার সববার লিখতে হবে। আমি এদের মধ্যে যে কোনো একটা করে দেবো, কোনটা করে দেবো তোমরাই বলো, বাকিটা সমস্ত কিছু তোমাদের করতে হবে। স্যার লাস্টেরটা। হ্যাঁ স্যার Okay. লাস্টেরটা। লাস্টেরটা নিয়ম কি তাকাও। দেখো, কমপ্লিট স্ট্রাকচার লেখার জন্য প্রথমে কি আছে দেখো, কার্বন। বা তোমরা এরকম করতে পারো, আচ্ছা কটা হবে, 8টা 12, ঠিক আছে হবে। আচ্ছা প্রথমে কি আছে, কার্বন, লেখো কার্বন। তার সাথে হাইড্রোজেন কটা, 3টে। এই যে 3টে হাইড্রোজেন আলাদা করে দেখাও, হলো। নেক্সট কে কার্বন, এবং কিচ্ছু দেয়া নেই, বুঝে নাও, কিচ্ছু দেয়া নেই মানে ভাববে সিঙ্গেল বন্ড আছে, কারণ ডাবল বন্ড থাকলে আলাদা করে দেয়া থাকবে, ট্রিপল বন্ড থাকলেও আলাদা করে দেয়া থাকবে। কিচ্ছু দেয়া থাকবে না মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। এবার দেখো এই কার্বনের সাথে এই যে অক্সিজেন, ও কিভাবে থাকে, এই অক্সিজেন থাকে নিচে ডাবল বন্ড করে। তারপরে আবার কার্বন আছে, আবার সিঙ্গেল বন্ড কার্বন, এর সাথে দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ওপরে একটা হাইড্রোজেন নিচে, তার সাথে আবার আরেকটা কার্বন, এর সাথে একটা হাইড্রোজেন, পরে কার্বনটা ডাবল বন্ড কার্বন, তার সাথে আরেকটা, তারপরে এই যে এই কার্বনে আসছি আবার অক্সিজেন, সেম ডাবল বন্ড অক্সিজেন, তারপরে একটা নাইট্রোজেন, তারপরে এরকম ভাবে দুটো হাইড্রোজেন। এই হলো তোমার কমপ্লিট স্ট্রাকচার। রৌনক লস্কর বলছে ডাবল বন্ডটা কিটোন গ্রুপ, এক্স্যাক্টলি, এই যে সিও দেখছো, এই সিওটা হচ্ছে কিটোন। কিটোন জন্য এইভাবে আলাদা করে ডাবল বন্ড লিখলাম। এইভাবে তোমাদের কাজ দিলাম, সমস্ত স্ট্রাকচারকে এইভাবে ভেঙে ভেঙে লিখে দেখাবে। এখানে একটা জায়গায় আমি একটু হিন্টস দিতে পারি, সেটা হচ্ছে দেখবে এই যে কেসগুলো যেখানে CH2 লেখে হোল 3 লেখে, এর মানেটা কি জানো? স্বয়ং বলছে ওপরে, ওপরে লিখলে কোনো অসুবিধে নেই। তুমি যদি কার্বন ডাবল বন্ড অক্সিজেনকে ওপরে লেখো কোনো প্রবলেম হবে না। স্যার CH2 কন্টিনিউয়াস 3টে আছে বা CH2 এক্স্যাক্টলি, কন্টিনিউয়াস 4টে এক্স্যাক্টলি। আছে। CH2 হ্যাঁ। হোল 3 দেয়া মানে হচ্ছে এই কার্বনের সাথে কন্টিনিউ CH2 তোমরা 3টে লিখে যাবে, বোঝা গেল? একই রকম ভাবে CH2 এখানে হোল 4 আছে, তার মানে CH2 পরপর পরপর 4টে লিখে যাবে। তাহলে এই প্রবলেমটা ছেড়ে দিলাম, এটা তোমাদের বাড়ির কাজ। স্যার 3 নম্বরে NH2 টা কিভাবে লিখবো ওখানে? NH2 টা এই কার্বন থেকে নিচের দিকে, NH2 কিন্তু চেনে NH2 নয়, এটা NH2 গ্রুপ। ব্র্যাকেটে এরকম লেখা মানেটা হলো এই যে কার্বন আছে, আমি এটা লিখে দেখাচ্ছি একটু, এই যে CH3, এই যে কার্বনটা মাঝখানে কার্বনটা, তার সাথে NH2 টা নিচে ঝুলছে এরকম ভাবে। সুবর্তী বলছে CONH2 কি অ্যামাইড? হ্যাঁ ওটা অ্যামাইড, আমরা পরে তো ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করবো, সব শেখাবো। অর্গানিকে এক্সপার্ট হয়ে যাবে তোমরা, কোনো টেনশন নেই। একটু স্যার, স্লো করছি ওই জন্য। হ্যাঁ বলো। স্যার স্যার আপনি যেটা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা করলেন না, ওর বন্ড লাইনটা করেছে, একটু করে দিবেন তাহলে আমি চেক করে নিতাম যে আমার ঠিক আচ্ছা হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, চলো এটা যদি বন্ড লাইন করতে হয়, এটা বন্ড লাইন কিভাবে হবে তাকাও। কার্বন কটা আছে, 1 2 3 4 5 6, 6টা কার্বন। বন্ড লাইনে কার্বন বাদ দিয়ে কিন্তু অন্য কাউকে আনবে না এখানে, হ্যাঁ, 6টা কার্বন। চলো 6টা কার্বন লেখো, 1 2 3 4 5 6, 6টা দিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার তাকাও 2 নম্বরটা ডাবল বন্ডেড ও, দেখো 2 নম্বরটা ডাবল বন্ডেড ও। এবার এখানে একটা প্রশ্ন আছে আমার, কি এই যে জিগজ্যাকের এই টেন্সটা কোন দিকে গেছে, উপরে না? টেন্স টু আপ, তাহলে এখানকার ডাবল বন্ড অক্সিজেন কিন্তু আপে লিখবো। এটা কখনো করবে না, এখানে ডাবল বন্ডেড ওকে নিচে লিখবে না, এটা লজিক্যাল না। এটা টেন্স টু যেদিকে, ডাবল বন্ডেড অক্সিজেন সেদিকেই। যদি এরকম থাকতো টেন্স টু ডাউন, ডাবল বন্ড অক্সিজেন নিচের দিকে লিখতাম। পয়েন্ট ক্লিয়ার হলো সবার? তাহলে 2 নম্বরে অক্সিজেনটাকে আমরা ডাবল বন্ডেড ও উপরের দিকে লিখলাম। এবার 3 নম্বর 4 নম্বর, 4 5 এর মাঝখানে ডাবল বন্ড আছে, 1 2 3 4, 4 আর 5 এর মাঝখানে ডাবল বন্ড আছে, ঠিক আছে? এইবার লক্ষ্য করো এই যে 5 নম্বরটা, এই যে 5 নম্বরটা, এই যে লাস্ট কার্বন, যেটা লাস্ট কার্বনে কে আছে, সি ডাবল বন্ডেড ও। লাস্ট কার্বনে কে আছে, সি ডাবল বন্ডেড ও, তার সাথে একটা NH2 আছে, তার সাথে একটা NH2 আছে। এই যে ওর বন্ড লাইন স্ট্রাকচার। এখানেও দেখো আমার যেহেতু জিগজ্যাগটা উপরের দিকে উঠেছে, তাই আমি ডাবল বন্ডেড ও অক্সিজেন উপরে দিলাম, তার সাথে NH2 দিলাম। বোঝা গেল বন্ড লাইন স্ট্রাকচারটা এর? হ্যাঁ স্যার। ওকে, গৌরব বলছে মিলেছে। তাহলে আমি প্রবলেমগুলো মুছে দিলাম। নেক্সট প্রবলেম, চলো প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 হচ্ছে কিছুটা আগেরটাই রিপিট করব। লেখো CH3 CH2 হোল 4 COOH, এটা আমার 1 নম্বর প্রবলেম।
2 নম্বর প্রবলেম CH3 CH, তোমরা সবাই হ্যান্ড আউট নিচ্ছ তো? CH2 CH2 ওকে, CHO, এটা 2 নম্বর প্রবলেম। 3 নম্বর HO CH2 CH2 CH, ব্র্যাকেটের মধ্যে OH, দেন CH2 CH, ব্র্যাকেটের মধ্যে CH3 হোল 2। 4 নম্বর প্রবলেম C2H5 হোল 3, দেন CnH2। এই যে 4টা প্রবলেম লিখলাম, রৌনক বলছে COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। হ্যাঁ রৌনক, COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আপাতত তোমাদের কিছু কিছু ফাংশনাল গ্রুপ বুঝতে পারবে না। তিতলি কি বলছে, OH টা এখানে, OH কে এখানে লিখবো। হ্যাঁ OH কে লিখবো তো, হ্যাঁ। পৌলমী কি বলছে, স্যার যদি কার্বন কাউন্ট করতে গিয়ে দেখি যে কোনো অ্যাটমে কার্বন যেখানে গ্রুপে নিচে থাকলে, বাবা অনেক কথা তো লিখতে পারছি না। আচ্ছা দাঁড়াও, 3 নম্বরটা রিপিট। 3 নম্বরটা এরকম লিখেছি, OH CH2 CH2 CH, ব্র্যাকেটে OH CH2 CH, ব্র্যাকেটে CH3 হোল 2। দেখো আমি ইচ্ছে করে কঠিন দিলাম তোমাদেরকে। প্রত্যেকটার প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটার লিখতে হবে বন্ড লাইন স্ট্রাকচার। তোমরা করবে কি, বাড়িতে তো প্র্যাকটিসের জন্য দিচ্ছি, বন্ড লাইনের সাথে সাথে তোমরা বাড়িতে বসে কমপ্লিট স্ট্রাকচারটাও করবে, কমপ্লিটটাও করবে, বন্ড লাইনও করবে। তিতলি তোমার কোশ্চেনটা বুঝতে পারলাম না। 2 নম্বরটা CH3 CH, নিচে CH3, তার সাথে CH2 CH2, এই লাস্টেরটা CHO, এই লাস্টেরটা CHO। তিতলি তুমি কি বলছিলে একটু বলো আমাকে, তিতলি কোশ্চেন বুঝতে পারলাম না একসাথে মানে। তিতলি মাইক্রোফোন অন করে বলো কি বলতে চাইছো। আচ্ছা শুনতে পাচ্ছি না, হ্যাঁ বলো বলো। আচ্ছা আমি এই 4টার মধ্যে যে কোনো একটা করে দেবো, কোনটা করবো বলো। OH কে ভেঙে লিখবো না, OH কে ভেঙে লিখতে হবে না, OH কে বন্ড দিয়ে OH করে দেবে তাহলেই হবে। হ্যাঁ বন্ড দিয়ে OH করে দেবে। আচ্ছা সবাই বললো আমাকে 3 নম্বরটা লিখতে, আচ্ছা 3 নম্বরটা লিখে রাখছি। তাকাও, আমরা কার্বনকে আগে কাউন্ট করব, অক্সিজেনকে কিন্তু রিং এর মানে ওই বন্ড লাইনের মধ্যে ধরবো না, ওকে আলাদা করে লিখতে হয়। তো আগে কার্বন কাউন্ট করি, চলো কার্বন কাউন্ট করি। দেখো 1 2 3 4 5। এবার প্রশ্ন হচ্ছে এইটাকে কিভাবে বুঝবো, এটাতে পরে আসছি। এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটুকু আছে এটুকু পরে আসছি, আগে 5টা কার্বনকে লিখে ফেলি। চলো 1 2 3 4 5, 5টা লিখে ফেললাম। এবার দেখো কি হয়েছে, 1 নম্বরে কে আছে, OH, তাহলে 1 নম্বরে OH দিয়ে দিলাম, হলো। 3 নম্বরে ব্র্যাকেটে OH আছে, তার মানে 3 নম্বরে একটা OH ঝুলবে, এটা আমার 1 নম্বর কার্বন, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। 3 নম্বর থেকে একটা OH কে ঝোলাও, ঠিক। আর 5 নম্বরের সাথে দেখো দুটো CH2 আছে, 5 নম্বরে দুটো CH2, তার মানে 5 নম্বরে একটা এরকম চেনে যাবে, আরেকটা এরকম ঝুলবে। এই হচ্ছে তোমার এর বন্ড লাইন স্ট্রাকচার। বলো বুঝলে কিনা, না বুঝলে বলো আমি আবার বলবো, বা এখান থেকে যদি আরেকটা করতে বলো করতে পারি। কোনটা করবো বলো আরেকটা। 3 নম্বর কার্বনে তো তাহলে স্যার 3টে বন্ড হলো। 3 নম্বর কার্বনে কেন 3টে বন্ড হলো? 3 নম্বরে যে একটা হাইড্রোজেন আছে এখানে, এই যে 3 নম্বর যে কার্বন, হাইড্রোজেন কিন্তু লিখি না, তাই না, হাইড্রোজেন কিন্তু লিখি না। তন্ময় বলছে 4 নম্বরটা স্যার একটুখানি। 4 নম্বরটা, আচ্ছা 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা করছি। রৌনক বলছে 5 নম্বরের টার্মিনালটা কি করে হলো বুঝতে পারলে না। দেখো 5 নম্বর, রৌনক আরেকবার বলি, 5 নম্বর কার্বন তো এই পর্যন্ত এসে শেষ হয়ে গেল, এটা 5 নম্বর ছিল। এবার লক্ষ্য করো CH2 হোল 2 আছে, এর মানেটা কি, যে 5 নম্বরের সাথে আরো দুটো কার্বন আছে, আরো দুটো মিথাইল আছে। মিথাইলকে তো আর লিখবো না, ওই জন্য আমরা 5 নম্বরের সাথে এদিকে একটা কার্বন দিলাম, এদিকে একটা কার্বন দিলাম, মানে এগুলোই মিথাইল। এইভাবে হলো। আচ্ছা 4 নম্বরে আসি, আমি সমস্তগুলো মুছে দিলাম, 4 নম্বরটা লিখবো আলাদা করে। ব্র্যাকেট মানে তাহলে, হ্যাঁ ব্র্যাকেট মানে গ্রুপ, পরে শেখাবো গ্রুপের মধ্যে কোনো একটা চেনও আসতে পারে, আস্তে আস্তে আসছি। দেখো 4 নম্বর যেটা ছিল, 4 নম্বর হচ্ছে এরকম ছিল, C2H5, তার সাথে ছিল হোল 3 C, তার সাথে এরকম NH2 ছিল। এটার বন্ড লাইন করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে
বন্ড লাইন করতে গেলে তোমাদেরকে পুরো স্ট্রাকচারটা লিখে নিতে হবে, তারপরে বন্ড লাইন করা যায়। কিরকম তোমরা লক্ষ্য করো, এই যে মাঝখানে কার্বনটা দেখছো, কার্বনের ভ্যালেন্সি 4 হয়তো, এই যে মাঝখানে কার্বন, আমি যদি কমপ্লিট স্ট্রাকচার দেখাই তাহলে এর সাথে NH2 এইভাবে থাকে, আর ওর সাথে 3খানা ইথাইল আছে। এখানে 3খানা ইথাইল আছে। না, রৌনক বলছে CH3 করা হলো না। না, কার্বনকে তো আমরা কখনো কার্বন লিখবো না, কার্বনকে তো আমরা লাইন দিয়ে ছেড়ে দেবো, ওই জন্য টার্মিনালে আমি আর CH3 লিখলাম না। একটা দাগ দেয়া মানে লোকে ধরে নেয় যে টার্মিনালে আমার CH3 গ্রুপ আছে। বুঝতে পারলে? এবার তাকাও, এই যে কার্বনের সাথে আমার কটা ইথাইল আছে? 3টে। তার মানে এর সাথে এখানে একটা ইথাইল, এখানে ইথাইল, এখানে ইথাইল। তাহলে আলাদা করে লিখে নিচ্ছি CH2 CH3, এখানে আছে আরেকটা ইথাইল CH2 CH3, এখানে আরেকটা ইথাইল CH2 CH3। এবার তুমি লক্ষ্য করো আমাকে তাহলে কার্বন কতগুলো হবে, কার্বন আমি কতগুলো আঁকবো লক্ষ্য করো। দেখো কার্বন আছি আমি 1 2 3, তুমি যদি এইদিকেও যাও 4 5 হবে, এইদিকেও যাও 4 5 হবে, তাহলে যে কোনো একটা দিকে গেলাম। তাহলে আমাকে যেটা বুঝতে হচ্ছে 5টা কার্বন আমাকে আঁকতে হবে। তাকাও, এই যে 5টা কার্বন, তাহলে চলো 5টা কার্বন ড্র করে ফেলি। 1 2 3 4 5 হলো 5টা কার্বন। নাম্বারিং করে দিই 1 2 3 4 5। এবার তাকাও 3 নম্বর যে কার্বন, 3 নম্বর কার্বনে কে আছে? একটা NH2। আবার 3 নম্বরেই লক্ষ্য করো একটা ইথাইল আছে। ইথাইল মানে দুটো কার্বন, তো দুটো কার্বনকে কিভাবে দেখাই? 3 নম্বরে দুটো কার্বন দেখাতে হবে, তার মানে 3 নম্বরে একটা এরকম দাগ, বোঝা গেল? আবার 3 নম্বরে একটা NH2, NH2 কে তো লিখবো, তাহলে 3 নম্বরে একটা NH2, ব্যাস কমপ্লিট। এটা কমপ্লিকেটেড ছিল, বেশ কমপ্লিকেটেড। দেখো তো বোঝা গেল কিনা? একটা কোশ্চেন, বলো। স্যার ওই উপরের ইথাইল গ্রুপটাকে আমরা কার্বন চেনে কেন ধরবো না? না, তুমি তো সবাইকে তো কার্বন চেনে ধরতে লংগেস্ট পারবে চেন না। না স্যার? ওগুলো পরে পরে শেখাবো, হ্যাঁ, লংগেস্ট চেনের ব্যাপার আছে। তো এখানে তুমি যে কোনো একটাকে তোমাকে চেনের বাইরে ফেলতেই হবে, না হলে স্ট্রাকচারটাই ড্র করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলে? তুমি তো সবাইকে চেনে ফেলতে পারবে না, যে কোনো একজনকে চেনের বাইরে রাখতেই হবে। এখন ইচ্ছে করে ওকে রাখলাম, তুমি একেও রাখতে পারতে, তুমি একেও রাখতে পারতে, ঘুরে ফিরে একই হতো স্ট্রাকচার, হুম, সেম লেন্থই হচ্ছে যে দিক দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো না পারছো না? স্যার বুঝেছি, কঠিন লাগছে না সহজ লাগছে বলো তো একটু? ইজি আছে। ইজি আছে, বাড়িতে করবে। হ্যাঁ, এরকম ভাবে তোমরা করবে কি জানো, অর্গানিক কেমিস্ট্রি একটা ইন্টারেস্টিং জিনিস কি, অর্গানিক কম্পাউন্ড তোমার ইচ্ছে মতো বানানো যায়। তোমরা তোমাদের ইচ্ছে মতন যত ইচ্ছে স্ট্রাকচার লিখবে, তার বন্ড লাইন নিজেরা বানাবে, বানিয়ে আমাকে পাঠাবে। যত বেশি প্র্যাকটিস করবে তত এফিশিয়েন্ট হবে, ফটাফট বন্ড লাইনে যাবে, বন্ড লাইন থেকে কনডেন্সে যাবে, কনডেন্স থেকে কমপ্লিট স্ট্রাকচারে যাবে। এই ইন্টার কনভার্সন গুলো আমি মাত্র 12টা প্রবলেম দিলাম, তোমরা এরকম 25-30 খানা প্রবলেম নিজেরা বানাবে, বানিয়ে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা চলো আরেকটা প্রবলেম দিচ্ছি। চলো কয়টা ফর্মুলা লেখো তো ফটাফট। লেখো HO CH2, এগুলো CH2 কিন্তু, হ্যাঁ, CH2 CH2 আবার CH2 দেন CH, এখানে একটা CH3 দিলাম, এখানে আরেকটা CH3, আর এখানে CH3। এগুলো হোমওয়ার্ক, অনিমেষ সব হোমওয়ার্ক। C, তার সাথে CH, এখানে একটা OH থাকবে, এদিকে একটা CN, CH3 C, এখানে CH3 CH3 দেন CH2 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 C ডাবল বন্ডেড ও OH। 3টে স্ট্রাকচার লিখলাম। এই 3টে স্ট্রাকচারেরই তোমরা আমাকে বন্ড লাইন করে দেবে। হ্যাঁ, 3টে স্ট্রাকচারে দুটো কাজ করবে। 3টে স্ট্রাকচারের ক্ষেত্রে বন্ড লাইন লিখে দেবে, আর একটা হচ্ছে কনডেন্সড ফর্ম লিখবে, কনডেন্সড ফর্ম লিখবে। এই দুটো কাজ লিখে নাও, 3টে স্ট্রাকচারের বন্ড লাইন আর কনডেন্সড ফর্ম লেখো ফটাফট। লেখা হলে ডান বলো, সময় কম আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। এই 3টে স্ট্রাকচারের বন্ড লাইন করবে আর কনডেন্সড করবে, দুটোই করবে। আরো ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস লিখে নাও তো ফটাফট। আচ্ছা, আর আরো কয়েকটা স্ট্রাকচার ড্র করছি আমি, যা ড্র করে যাচ্ছি তোমরা লিখে নাও।
তোমরা মনে মনে ভাবছো স্যার এগুলো কেন করাচ্ছে, তার গুরুত্ব বুঝে যাবে। অর্গানিকে এক্সপার্ট হতে গেলে এগুলো করতে হবে, এগুলো ধীরে 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 তোমাকে এক্সপার্ট বানাবে। ফটাফট আঁকছি, তোমরা আঁকো। আমি কিন্তু আমার ইচ্ছে মতো খুশি মতো আঁকছি, বুঝলে, মানে তোমারও যা ইচ্ছে করবে তুমি আঁকতেই পারো। চলো যে আমরা তুললাম 6টা প্রবলেম তুললাম, এই 6টা প্রবলেম তোলো। এই 6টা প্রবলেমের কমপ্লিট স্ট্রাকচার ড্র করবে। হ্যাঁ, কমপ্লিট মানে একদম ভেঙে ভেঙে কমপ্লিট স্ট্রাকচার লিখে দেখাবে আমাকে। এই এতগুলো তোমাদের আজকের হোমওয়ার্ক, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করব। এইগুলো করে আমাকে পাঠাবে। স্যার আজকে রাত্রের মধ্যে